এই, তুমি আমার দিকে একদম তাকাবে না। 1000বার তাকাবো। চোখ তুলে নিব তোমার। হুম। চুল ছেড়ে নিব আমি তোমার। কি? এত সাহস পেয়েছো কোথায় তুমি আমার চুলে হাত দিবে? সাহসের দেখছো কি? আমি রাখলে যা ইচ্ছা তাই করতে পারি। তাই নাকি? তো কি করবে শুনি? তোমার সব শাড়ি কাছে দিয়ে কুচি কুচি করে ফেলবো। ভিতর ডিম। ভেতর কি হলো শুনি? রাগটা আমার উপর, যা করার আমাকেই করতে হবে। তাহলে তো তুমিও ভিতর ডিম। মোটেও না। তাহলে আমার ওপর রাগ করে আমার টি শার্টগুলো এমন অবস্থা করেছো কেন? আমি একটা মেয়ে, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আমিও একটা ছেলে, যা ইচ্ছা তাই করব। কি আর করবে? শাড়ি নষ্ট করবে তো করো। মানুষে তোমাকে খ্যাপাবে পাগল বলে। যা বলে বলুক, তোমাকে সহজে ছাড়বো না। গাধা একটা। তুমি কি গাদার গাদি? হুম। আমার বই গেছে ওনার গাধি হতে। বেশ তো, আছো কেন এই গাদার কাছে? চলে যাও না। কোথায় যাব? যেদিকে দুচোখ যায়। তুমি পারবে আমার হারানো বেদনা সইতে? না মানে হ্যাঁ, পারতে তো হবে। শয়তান জামাই, তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমার ঘাট থেকে নেমে যাব আর তুমি অন্য মেয়েদের নিয়ে টাঙ্কি মারবে? তা আমি কখনোই হতে দেব না। তো বেশ তো, থাকো তুমি। আমি থাকবো মানে? তুমি কই যাবে? চলে যাব দূর, বহুদূর। ওয়াও। এই, আমাকেও সাথে নিও। মুসাফিরের বেশে আমাদের হানিমুনটাও হয়ে যাবে। চুপ। কেন? ভুলে যেও না আমরা ঝগড়া করছি, কোনো আবেগ চলবে না। এই যে মিস্টার বিড়াল, আমি সারা জীবন কেন, এক সেকেন্ডও থাকতে পারবো না তোমার সাথে। কি? আমি বিড়াল? তুমি তো ইঁদুর। আমি ইঁদুর? ইয়াক। দূর। একটা ভালো নামও দিতে পারো না। না পারি না, তুমি একটা অ্যালার্জি। কি বললে? আমার টি শার্টগুলো তো মনে হয় নিজের দাঁত দিয়েই নষ্ট করেছো। হ্যাঁ করেছি, করব। ওগুলোর উপর আমার যথেষ্ট অধিকার আছে। কিসের অধিকার শুনি? তোমাকে বলবো কেন? তুমি কোন দেশের মহারাজা? হ্যাঁ। বলবে না তো? বেশ, দাঁড়াও দেখাচ্ছি। এই তন্ময়, একদম না। হে 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 হে, এবার কেমন লাগে? সারা মুখে কালি লেপটে দিয়েছি। কি হলো, এত সহজে হেরে গেলেন মহারানী? শয়তান পাজি ছেলে, তুমি একটা পচা। ওয়াও, আমার পেতনি বউকে নিয়ে একটা সেলফি তুলতে হবে। একদম না। আর আমাকে বউ ডাকবে না। তাহলে কি ডাকবো? কিছু না। ও বউ, একবার আয়নায় মুখটা দেখো না, একেবারে পরি, তবে এ পরি একটু কালো। হা হা হা। এর প্রতিশোধ কিন্তু আমি নিয়েই ছাড়বো। তাই বুঝি? দেখি, নাকের কাছে একটু বাকি আছে, ওখানে একটু দেই। এই, একদম না। দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই মেয়েটা পাগলি না, পাগলির ডিব্বা। হা হা হা। মায়াবতী। হ্যাঁ, মায়া মাখা মুখটা যতটা না হাসি খুশি, রাগলে বা অভিমান করলে একেবারে শ্রাবণের কালো আকাশ করে রাখে। আমাদের ঝগড়াটা একটু অন্যরকম, বেশি রেগে যাওয়া যাবে না, শর্ত আছে। কিন্তু মায়া মাঝে মাঝে এতটাই রেগে যায় যে ঠোঁটটা থরথর করে কাঁপে। যাই হোক, মহারানীর আজকে রাগার কারণটা হলো একটা ফোন কল। কি জানি কি ভবোদয় হলো আমার। কলেজ লাইফের বান্ধবী নিশা হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন দিল। ফোনটা অবশ্য অবন্তীই প্রথমে তুলেছিল, পরে আমাকে দেয়। মেয়ে কণ্ঠ শুনে ফোনটা আমার হাতে দেওয়ার সময় চোখ কটমট করে তাকায়। আমি ভেবেছিলাম সামান্য একটু কথা বলেই রাখবে, তাই অবন্তীকে চাও আনতে বলেছিলাম। কিন্তু নিশা এত সব কথা শুরু করলো যে ভুলেই গেলাম সব। হাসাহাসি কথা বলা, বিভিন্নভাবে কথা শেষ করে স্ক্রিনে তাকিয়ে দেখি 1 ঘন্টা 25 মিনিট 32 সেকেন্ড। ভয়ে ভয়ে পিছনে তাকালাম, কারণ অবন্তীকে চা আনতে বলেছিলাম। কথা বলার ফাঁকে আমাকে অবশ্য কয়েকবার ডেকেছিল, কিন্তু খেয়াল করিনি। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিলাম, তো অবন্তীর রাগী মুখ কল্পনা করে পা টিপে টিপে রুমে আসলাম। ভেবেছি অবন্তী হয়তো রাগে চেঁচামেচি করবে, কিন্তু বউ তো দেখি একেবারে শান্ত হাতে একটা কাশি নিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। পাশে চায়ের কাপটাও খালি, নিশ্চয়ই ও খেয়েছে। কিন্তু ও কি করছে কাশি নিয়ে? শান্ত দেখে আস্তে আস্তে ওর কাছে যেতেই বড় ধরনের শখ খেলাম। কি করছে এটা ও? ও মাই গড, কিভাবে সম্ভব এটা? কি করেছে মেয়েটা? নিজের পছন্দ করেই গতদিনই 3টে টি শার্ট এনেছি,
সুন্দর করে, তার ওপর গোলক ত্রিভুজ চতুর্ভুজ আঁকছে। এটা কি হলো অবন্তি? সে বলে, কি হলো দেখতেই পারছো। আমি বললাম, কেন করছো এমন? সে বলে, ইচ্ছে হলো তাই করলাম। তারপরই শুরু হলো ঝগড়া। যাই হোক, পাগড়িটাকে হারিয়ে দিয়েছি, সারা মুখে কালি লেপটে দিয়েছি, দৌড়ে পালিয়েছি। মেয়েটা যে ফাজিল, কখন কি মনে চাইবে আবার কখন কি করবে কে জানে। পরের দিন সকালে, এই অবন্তি, এই ওঠো। কি হলো? এত সকালে ডাকলে কেন? হুম? এখন সকাল কয়টা বাজে খেয়াল আছে? কয়টাই বা বাজে? ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো মানে? এখন 8:35 বাজে, আমার অফিস 9টায়। নাস্তা কই? ইস, এই যা। এই শোনো না, বলছি আজকে খেতে হবে না। মানে কি অবন্তি, না খেয়ে কেমনে থাকবো? একটাই তো দিন, বলছি তো টের পাইনি। দূর, এত রাগ দেখানোর কি আছে সামান্য ব্যাপারে? এটা সামান্য ব্যাপার? তুমি জানো না আমি বাইরে খাই না? খাও না, আজকে খাবে। পারবো না, ওঠো, কিছু একটা বানাও। পারবো না। কেন? চুপচাপ শুয়ে পড়লো। যদিও ভীষণ রাগ হচ্ছিল, তবুও না খেয়ে বেরিয়ে পড়লাম। আমি জানি কাল বলেছিল প্রতিশোধ নেবে, এজন্য ইচ্ছা করেই শুয়ে আছে। অবশ্য আম্মু নাস্তা বানিয়ে দিয়েছে, কিন্তু বাসায় খাইনি, অফিসে এসেই খেয়েছি। লেট হচ্ছিল এমনিতেই। সন্ধ্যায়, অবন্তি শুনছো? বলো। 1 কাপ চা দাও তো। হাতে অনেক কাজ। কি এমন কাজ শুনি? সব কৈফিয়ত তোমাকে দিতে হবে কেন? মানে কি অবন্তি, তুমি এমন বিহেভ করছো কেন? আমি ঠিকই আছি। তো যাও, চা নিয়ে আসো। পারবো না। মনে থাকে যেন। হুম। এমনভাবে চলতে থাকলে আমার গৃহ থেকে হতে বেশি দিন সময় লাগবে না। না পারি জোরে ধমক দিতে, না পারি কিছু করতে। কী বা করব? কিছু করতে গেলেই আম্মু আব্বু আমাকে ছেড়ে দিবে না। আদরে বৌমা তাদের, আমার অস্তিত্ব এখন নগণ্য। বন্ধুরা ঠিকই বলতো, বউ মানে প্যারা। 2 দিন পর সন্ধ্যায়, অবন্তি আলমারিতে কাপড় সাজাচ্ছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। ইদানিং প্রায়ই তাকায় আমার দিকে, কারণ এখন যোগাযোগের মাধ্যম হচ্ছে চোখের ভাষা। না, সবার জন্য না, শুধু আমার আর অবন্তীর জন্য। গত 2 দিন অবন্তীর সাথে আরি, মানে ওর সাথে কথা হয় না। ওকে কখনো জ্বালাই না, খাবার দিতে বলি না, এমনকি নিজেই কথা বলে বন্ধ করেছি। ও অবশ্য বলার চেষ্টা করেছে, কিন্তু আমি পাত্তা দেই না। ভালোই যাচ্ছিল, কিন্তু আজ দেখি মায়াবতীর চোখ টলমল করছে। কারণটা হচ্ছে, আমার শ্যালক এসেছে ওকে নিতে। সকালেই বাপের বাড়ি যাবে। আমি খাটে বসে টিভি দেখছি আর গুনগুন করছি। হঠাৎ অবন্তি ছুটে এসে রিমোটটা নিয়ে টিভি অফ করে দিল। ছুঁড়ে ফেললো রিমোটটা। বোঝাই যাচ্ছে বউ আমার বেশ রেগে আছে। এই, আমার দিকে তাকাও। আমার কলার চেপে ধরে বলল অবন্তি। কথা না বলে হাত দিয়ে ইশারা করে বললাম ছেড়ে দিতে। আমি কি এতই খারাপ যে আমার সাথে কথা বলতে এত ঘৃণা লাগে তোমার? এই সারু, কি করছো? মুখ খুললাম। কি হয়েছে তোমার? হুম? নীরবে থেকে কি প্রমাণ করতে চাইছো? আমার আর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে, তাই তো? নতুন কেউ এসেছে বুঝি? কি বলো এসব? কি বলে বোঝো না? ওরকম কিছু যদি ভেবে থাকো আমাকে অ্যাভয়েড করে চলবে, খুন করে ফেলবো, বলে দিলাম। কি করলাম আমি? ন্যাকামি করো তাই না? কি ভাবো নিজেকে? হুম? আমার সাথে কথা না বললে আমি কষ্ট পাবো তাই না? মোটেও না। কোনো কষ্ট নেই আমার। সব মুছে যাবে। কালই তো চলে যাবো বাপের বাড়ি। আর কখনো আসবো না জ্বালাতে। ও বউ, আমি তোমাকে ভালোবাসি, এরকম বলো না। একদম বউ ডাকবে না আমাকে। কেন? নিজেকে খুব মহাপুরুষ ভাবো তাই না? তুমি স্যার আমি অসম্পূর্ণ। যাই হোক, তোমার ন্যাকামো দেখার কোনো ইচ্ছে নেই। কাল চলে যাব। ভুলেও যেন আমাকে আসতে না বলা হয়। আমি সরি তো অবন্তি। হাত ছাড়ো। শোনো না লক্ষ্মীটি, ছাড়তে বলেছি। সত্যি ছেড়ে দিব। খুন করে ফেলবো। পাগলি একটা, বুকে মাথা রাখলো। এত কষ্ট দাও কেন? তুমি কষ্ট পাও বলে? মজা দেখো তাই না? মা সিসি, কি যে বলো তুমি। তুমি তো আমার লক্ষ্মী বউ। এই শোনো না, বলো। 2 দিন পর আমাকে আনতে যাবে কিন্তু। না গেলে কি হবে? খুন করে ফেলবো। আমার মায়াবতীর কি হবে তাহলে? হারিয়ে যাবে। পাগলি, ভালোবাসি। ভালোবাসি অনেক।
মোবাইলে দেয়া অ্যালার্মে ভোরে ঘুম থেকে উঠে নজরুল সাহেবের মেয়ে নুসরাত বেগম। রমজান মাস ছিল, তাই সাহারি করার জন্যই ভোরে ওঠা। রান্নাঘরে গিয়ে খাবারগুলো গরম করতে লাগলো, টেবিলে সবার জন্য খাবার বেড়ে রাখলো। পরে সবাইকে ডাকতে গেল, শ্বশুর শাশুড়িকে ডেকে ওঠালো। কিছুক্ষণ পরে আসলো তার নবাব সলিমুল্লাহকে ডাকতে। কিন্তু সলিমুল্লাহ কি আর এত সহজে ঘুম থেকে উঠবে? ডাকতে ডাকতে নুসরাত বেগমের মাথাটাই গরম হয়ে গেল। মাথা গরম না হয় কি হবে, এত টাকার পরও যদি ঘুম থেকে না ওঠে তাহলে রাগ হবে না তো কি হবে? বাল্ব চালু করে পাখাটা বন্ধ করে দিল যাতে গরমে উঠে যায়। এর কারণে 10 মিনিট পর আবার আসলো ডাকতে, কিন্তু এবার মুখে নয়, হাত দিয়ে ডাকছে। মানে আগের বার মুখে বলেছিল, কিন্তু এবার হাত চালাচ্ছে। নাকের মধ্যে ধরে জোরে ডাকলো। এক ডাকেই সলিমুল্লাহ লাফ দিয়ে উঠে বসে বিছানাতে। এই কি হয়েছে? ভূমিকম্প হলো নাকি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাবারের টেবিলে আসো, না হলে সত্যি সত্যি তোমার উপরে দিয়ে ভূমিকম্প হয়ে যাবে। কথাটা বলে নুসরাত বেগম রুম থেকে চলে আসে। অন্যদিকে তার বাবা মাও খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আর দেরি না করে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে গিয়ে বসলো। সবাই সেহরি শেষ করে ফজরের নামাজ পড়ে নেয়, কিন্তু সলিমুল্লাহ নামাজ না পড়ে বিছানাতে এসে পড়ে। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। একটু পর নুসরাত বেগম নামাজ আদায় করে ডাকতে আসলো তার নবাব সলিমুল্লাহকে। পরে নামাজ পড়ে নিল। এখন ঘুমোচ্ছে সবাই, এটা নতুন কিছু নয়, প্রতিদিনই হয়ে যাচ্ছে। যে ছেলেটা রোজা রাখতো না, নামাজ পড়তো না, তার কপালে এরকম একজন বউ জুটলেই হবে, একেবারে সোজা করে ফেলবে। আর হ্যাঁ, একে অপরকে ভালোবাসে বলেই এতটুকু আসতে পারা। তাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়। 2 বছর হয়েছে তাদের বিবাহিত জীবন। দুজন দুজনকে পছন্দ করত এবং সে পছন্দের কথা পরিবারকে জানায় এবং মেনে নেয় তাদেরকে। সকাল 9টা। আয় ওঠো। হুম। ওঠো, 9টা বেজে গেছে। আর একটু পর উঠি। ওঠো বলছি। সাথে সাথে উঠে ফ্রেশ হয়ে নিল এবং অফিসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। নুসরাত তার স্বামীকে বিদায় দিয়ে শুয়ে পড়ল। রমজান মাস, তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। 10টায় ঘুম থেকে উঠে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একটু পর তার মোবাইলে কল আসলো। হ্যালো। কি করে আমার বউটা? ঘর গোছাচ্ছি। ও, কখন উঠেছো ঘুম থেকে? তুমি যাওয়ার একটু পরেই উঠেছি। ও, আজ ইফতার কি বানাবো? মাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, কিন্তু তুমি কি খাবে? তোমার জন্য কি বানাবো? এত কষ্ট করতে হবে না, সবাই যা খাবে আমিও তাই খাবো। আচ্ছা ঠিক আছে তাহলে, এখন তাহলে রাখো। আচ্ছা ঠিক আছে, টাটা। হুম। কথা শেষ করে আবারও সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। একটা মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন হলো তার সংসার। একটা মেয়েই পারে তার সংসারটাকে আগলে রাখতে। মায়ের জাতটাই এরকম। সংসারের কাজ শেষ করে রান্না করে যায় তার শাশুড়িকে সাহায্য করতে। তার শাশুড়ির কাছ থেকেই রান্না শিখেছে, কিন্তু তাকে রান্না করতে দেয় না। নিজের মেয়ের মতো ভাবে তাকে। কিন্তু নুসরাত নাছোড়বান্দা, যখন যেটা বলবে সেটাই করবে। বাধ্য হয়ে তাকে রান্না করতে দেয়। জোহরের নামাজ আদায় করে তার স্বামীকে কল দেয়। হ্যালো। হুম, বলো। নামাজ পড়েছো? না মানে একটু ব্যস্ত, তাই পড়িনি। তাড়াতাড়ি নামাজ পড়ে আসো। নামাজ শেষ করে আমায় কল দাও। ইয়ে কোনো নয়, যা বলছি এটাই। আচ্ছা, যাচ্ছি। কিছুক্ষণ পর নামাজ শেষ করে কল দেয় তার বউকে এবং কয়েক মিনিট কথা বলে বিদায় জানায়। নুসরাত, জি মা। হৃদয়কে কল দিয়েছিলে? হ্যাঁ মা, দিয়েছি। ছেলেটা তোমার জন্য একটু ভালো হয়েছে। আমাদের কথা তো শুনতোই না, এত বলেও কিচ্ছু করাতে পারতাম না। তুমি আসলেই অনেক লক্ষ্মী একটা মেয়ে। নুসরাত একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলে। আর হ্যাঁ, সলিমুল্লাহ আসল নাম হচ্ছে হৃদয়। তার বাবা তাকে একবার এই নামে ডেকে ফেলেছিল। সে থেকেই সলিমুল্লাহ নামটাও তার কাছে তার আরেক নাম হয়ে যায়। নুসরাত তার বাসায় কল দিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলে। এর কিছুক্ষণ পর তার শ্বশুর এসে ডাকে। মা, জি বাবা। মা কি করো? এই তো বাবা, শরবত বানাচ্ছিলাম। তুমি সারাদিন এত কষ্ট করো কেন? তোমার মাকে বললেই তো হতো। না বাবা, ঠিক আছে। নিজের খেয়াল রাখো মা। হ্যাঁ বাবা। হৃদয়ের আসতে কি আজ দেরি হবে? না বাবা, ও তো অফিস থেকে একটু আগেই বের হয়ে গিয়েছে, হয়তো রাস্তায় জ্যামে পড়েছে। আচ্ছা মা, ঠিক আছে। ইফতারের ঠিক 20 মিনিট আগে হৃদয় বাসায় এসে পৌঁছায়। ফ্রেশ হয়ে বিশ্রাম নেয়। একটু পর হৃদয়ের বউ তার কাছে আসে। কি কষ্ট হচ্ছে খুব? হুম।
আর একটু কষ্ট করো। হুম মাথা টেপে দেবো? হুম শুধু হুম হুম। হুম আবার? নুসরাতের কোলে মাথা রাখে এবং নুসরাত তার স্বামীর মাথা টিপে দিচ্ছে। কি আর করবে বেচারা, রোজা রাখতে পারে না, কিন্তু এখন ঠিকই রাখে। এখন 5 ওয়াক্ত নামাজও পড়ে। সব মুসলমানদেরই উচিত আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা, আল্লাহর কথা স্মরণ করা, কোরআন পড়া এবং বেশি বেশি হাদিস পড়া এবং সেটা অন্যকে জানানো। নুসরাত প্রতি রাতে তার স্বামীকে হাদিস শোনাতো এবং হৃদয়ে তার বলা হাদিসগুলো খুব মনোযোগ সহকারে শুনতো। কিছুক্ষণের মধ্যেই আজান দেবে। সবাই খাবার সামনে রেখে অপেক্ষা করছে আজানের জন্য। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইফতারের সময় যখন রোজাদার ব্যক্তি আজানের অপেক্ষা করে তখন আল্লাহ তাআলা শয়তানকে ডেকে বলে, দেখো দেখো আমার বান্দা যাকে তুমি নাফরমান বলেছ, তার কানে যতক্ষণ পর্যন্ত আমার নাম না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত সে এক লোকমা খাবারও মুখে দেবে না। ঠিক এই সময়ে আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তা অবশ্যই পূরণ করব। আল্লাহ সবাইকে রোজা এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। বড় মামার বিয়ে, মেয়ে দেখা সহ সব কিছু ঠিকঠাক। বিয়ের বাকি আর মাত্র 5 দিন। আমাকে এই নিয়ে কমপক্ষে 100 বার ফোন করলো মামা। হাজার হলেও আমি তার একমাত্র বোনের বড় ছেলে। বড় মামা আমাকে অনেক ভালোবাসে। আমি হৃদয়, বাবা মায়ের একমাত্র ভদ্র ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করে বর্তমানে ঢাকায় যাত্রাবাড়ি থানার শনির আখড়ায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে হিসাব বিজ্ঞান পড়াচ্ছি। তবুও ছাত্রছাত্রী মায়া ত্যাগ করে মামার বিয়েতে আমাকে বাধ্য হয়েই যেতে হচ্ছে। অনেক কষ্ট করে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে 7 দিনের ছুটি নিতে সফল হলাম। তাই সময় নষ্ট না করে বিকেলেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। স্টেশনে গিয়ে দেখি ট্রেন মিস করে ফেলেছি। তাই বাধ্য হয়ে বাসের টিকিট কাটতে হলো। ও মা, এ কি, আমার সিটে একটা মেয়ে বসে আছে। আপু, আমার সিটে যদি দয়া করে বসতে দিতেন তবে এই নিরীহ ছেলেটা আপনার প্রতি কৃতজ্ঞ থাকতো। আপনি কোথাকার কোন নবাব? এই সিটে কি আপনার নাম লেখা আছে নাকি? এই সিটে আপনাকে বসতে দিব না। ভদ্র ছেলের মতো রাস্তা মাপুন। বাবা গুরু বলেছেন, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকিয়ে কাজ শেষ করতে হয়। আমিও সেই রাস্তায় চলতে বাধ্য হব এখন। ওই মিয়া, কি করবেন? আমি একটা মেয়ে। আমার সাথে বেশি তর্ক করলে পুলিশ ডাকবো, থানায় মামলা করব তোর নামে। বাসের সব যাত্রী আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমরা দুজন চিড়িয়াখানার কোনো প্রাণী। ওই মাইয়া, আমি কি তোর খালাতো মামাতো ফুপাতো ভাই লাগি নাকি যে আমাকে তুই তুগারি করছিস? ওই হেল্পার, মজা লও, আমার সিট খালি করতে বলো। কেউ কুত্তি হলে আমি তো আর কুত্তার মতো স্বভাব করতে পারি না। কি? আমি কুত্তি? তুই কুত্তা? তোর 14 গুষ্টি কুত্তা। অতবার হেল্পারের কথায় মেয়েটি সিট ছাড়তে বাধ্য হলো, কারণ সিটের পরিচিত মালিক আমি। যদিও অস্থায়ী সময়ের জন্য। মেয়েটির সিট ছিল আমার পাশেই। ব্যস্ত শহরের সবাই ব্যস্ত যে যার মতো। রাস্তায় এখনও অনেক জ্যাম, তবুও চলছে আমাদের বাস। অনেকটা পথ পার করেছি, এখন রাস্তায় কোনো জ্যাম নেই। রাতও প্রায় 11টা বাজে। বাসের প্রায় সবাই ঘুমাচ্ছে। হয়তো অনেক দিন শান্তিতে ঘুমায় না সবাই, কারণ ব্যস্ত শহরের ব্যস্ততায় একটু শান্তিতে ঘুমানো কঠিন। ইয়ারফোনে ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা শুনছিলাম আর এসব ভাবতেছিলাম। ওমা, হঠাৎ আমার কাঁধে শরীরের স্পর্শ অনুভব করলাম। সেই ঝগড়ুটে মেয়েটাকে এখন আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। না, একটা কিছু করতেই হবে। সবাই তো ঘুমিয়ে, কেউ দেখবে না। আমি তো আর ফেসবুকের গল্পের কোনো নায়ক নই। আমি তো বাস্তবিক একজন, আর যা হবে বাস্তবিক কিছু একটা করতে হবে। তাই 7-5 না ভেবে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম মেয়েটার গালে। চরের শব্দে সবাই জেগে উঠেছে, মেয়েটাও জেগে উঠেছে এবং ভয়ে চিৎকারও দিয়েছে। আমি ততক্ষণে অভিনয়ের ঘুমে বিভোর। সবাই আবার ঘুমিয়ে পড়ল। মেয়েটা তখন গাল ডলছে আর আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে কি আর করবা চান্দু? এই হৃদয়কে মনে না থাকলেও আমার থাপ্পড়ের কথা সারা জীবন মনে থাকবে। সকাল 6টায় হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, আপনি আপনার গন্তব্যে চলে এসেছেন। ওমা, এ কি, মেয়েটা কোথায়? হেল্পার ছেলেটাকে জিজ্ঞেস করলাম মেয়েটা কখন বাস থেকে নেমেছে। সে বলল 20-25 মিনিট আগে নামছে। ওহ না, মেয়েটার জন্য এখন খারাপ লাগছে। হয়তো আমার থাপ্পড় দেওয়াতে অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। সত্যি অনেক খারাপ লাগতেছে। বাসের অনেকে নেমে গেছে। এসব কথা ভাবতে ভাবতে সিট থেকে উঠতেছি। হঠাৎ খেয়াল করলাম মেয়েটার সিটে একটা মোবাইল পড়ে আছে। বুঝতে আর অসুবিধা হলো না মোবাইলটা কার। মোবাইলটা ওই মেয়েটারই। যাক, ভালোই হলো, ফোনটার ওসিলায় মেয়েটার সাথে ফোনে কথা বলা যাবে।
মেয়েটার সাথে এত ঝগড়া করলাম, বাট নামটাই তো জানা হলো না। ফোনটা প্যান্টের পকেটে রেখে বাড়িতে আসলাম। আনুমানিক 30 মিনিট পর মেয়েটার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। ফোন বেজেই যাচ্ছে। আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কল রিসিভ করতে পারিনি। আম্মু অনেক তড়িঘড়ি করছে আমাকে নিয়ে। অনেকটা পথ জার্নি করে এসেছিস, এখন বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, এসব বলাবলি করতেছিল। আম্মু যাবার পর কল রিসিভ করলাম। কল রিসিভ করেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভাইয়া, এই ফোনটা আমার। ফোনটা আমি হারিয়ে ফেলেছি, প্লিজ আমার ফোনটা ফিরিয়ে দিন না। এই ফোনে তো আপনার নাম লেখা নেই, তাছাড়া আপনি চাইলেন আর আমি এক ঢিলে আপনার কাছে ফোন পাঠিয়ে দিব। আপনি কে বলুন তো? আপনার কণ্ঠ কেন জানি চেনা চেনা লাগছে। কোথাও কি আপনার সাথে আমার কথা হয়েছে কখনো? জি, দেখাও হয়েছে, কথাও হয়েছে। কোথায় যেন দেখা হয়েছে আপনার সাথে? মঙ্গল গ্রহে দেখা হয়েছিল। মঙ্গল গ্রহে আমি বাসের মালিক ছিলাম, আপনি ছিলেন সেই বাসের মেয়ে হেল্পার। ও, মনে পড়েছে, আপনি বাসের সেই ছেলেটা যে আমার পাশে বসেছিলেন। রাতের অন্ধকারে একটা চড়ও মেরেছিলেন, আবার আমার ফোনটাও চুরি করলেন শেষমেশ। আপনি আসলেই একটা চোর, ডাকাত। না 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 না, সরি সরি, আপনি অনেক ভালো একটা ছেলে। প্লিজ আমার ফোনটা দিন না। আমি চোর, আমি চোর, রাখেন ফোন। আর এই ফোনে কল দিবেন না। বাসে অনেক অপমান করেছেন, বেশি কিছু বলিনি। আপনার ফোন আমি আপনার সিট থেকে পেয়েছি, আমি আপনার ফোন চুরি করিনি। সবার সামনে আমার সাথে ঝগড়া করার জন্য রাতে একটা চট দিয়েছিলাম, তার ফলস্বরূপ আপনার ফোন আমি ফিরিয়ে দিতেও চেয়েছিলাম, কিন্তু আপনার ব্যবহার এবং মন মানসিকতা সত্যি অনেক নিচু, তাই আমি ফোনটা ফিরিয়ে দিব না। অতপর কল কেটে দিলাম। হৃদয়, তুই এখনো ফ্রেশ হস নাই? কার সাথে এত ঝগড়া করিস ফোনে? তোর মামার সাথে তোরও ব্যবস্থা করতে হবে নাকি? আম্মু, তুমি কি যে বলো না, বিয়েটি আমার দ্বারা হবে না। আমি এখনো 10 বছর পর বিয়ে করব। ও আল্লাহ, এই ছেলে বলে কি? আমি আর তোর বাবা মনে হয় না তোর বিয়ে দেখে যেতে পারবো। এখন কথা বাদ দিয়ে খাবার টেবিলে আয়। কিছু সময় পরে বড় মামা আমাদের বাসায় আসলো। বাবা আগেই পৌঁছে গেছে নানা বাড়িতে, মা আমার জন্য বাসায় ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকের সমাগম। নানা নানি আমাকে দেখেই বুকে জড়িয়ে নিল। মামার বিয়ের শপিং শুরু হলো পরের দিন থেকে। অনেক কিছু শপিং করলাম মামার বিয়ের জন্য। এত কিছুর মাঝেও ওই মেয়েটার ফোন মাঝে মাঝে বিরক্তকর কল আসতেছে। ওই মেয়ে, এত কল দাও কেন? আমি কি তোমার বল লাগি নাকি যে ঘন্টায় ঘন্টায় কল দিতে হবে? তোমার ফোন আমি দিব না বলেছি তো দিব না। তোমার ফোন দিয়ে আমি মটকা খেয়েছি। তুমি আমাকে যতই অপমান করো আমি কিছুই মনে করব না। প্লিজ আমার ফোনটা ফিরিয়ে দাও না। কি ব্যাপার? একবার তুমি বলছে আর একবার আপনি বলছো, ব্যাপারটা কি? সত্যি সত্যি আমার বউ হবার স্বপ্ন দেখছো নাকি? তুমি যে কি বলো না, তোমার সাথে অনেক কথা হয়েছে, তাই তুমি করেই বললা। প্লিজ ফোনটা দাও না, ফোনে আমার অনেক গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে। তোমার এত পেঁচাল শোনার টাইম আমার নেই। ফোন রাখলাম এখন, নিজের রাস্তা মাপো। আমি ফোন ফিরিয়ে দিতে পারবো না বলেই ফোনটা কেটে দিলাম। আজ মামার বিয়ের দিন, সবাই যে যার মতো রেডি হচ্ছে, আমিও তাড়াতাড়ি রেডি হলাম। বিয়ের সব প্রস্তুতি শেষ। আল্লাহর নাম নিয়ে সবাই গাড়িতে উঠলাম। আমি মামা একই গাড়িতেই উঠলাম। 3 ঘন্টা পর বিয়ে বাড়িতে পৌঁছালাম। কনে পক্ষের সবাই এসে মামাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেল। আমি সবার থেকে একটু দূরে হাঁটাহাঁটি করছি। পকেট থেকে সেই মেয়েটার ফোনটা বের করে দেখলাম আজ মেয়েটা একবার কল দেয়নি। এখন নিজের মাঝেই খারাপ লাগতেছে। একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম নাকি মেয়েটাকে? না, এবার কল দিয়ে বলবো, ফোনটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। এসব কথা ভাবতেছি আর একাকি হাঁটতেছি। সবাই বরকে নিয়ে আনন্দ করছে। হঠাৎ দূরে একটা মেয়েকে দেখে বুকের মধ্যে বিদ্যুৎ চমকে গেল। আরে, এ তো সেই ঝগড়ুটে মেয়েটা যার সাথে বাসে ঝগড়া হয়েছিল আমার। এই কাম সারছে। এই মেয়ের সামনাসামনি হলে নির্ঘাত টর্নেডো হয়ে যাবে। হৃদয়, ওই হৃদয়, ওখানে একা দাঁড়িয়ে আছিস কেন? সবাই বাড়ির মধ্যে যাচ্ছে, তুই কি বাইরে একা দাঁড়িয়ে থাকবি নাকি? তাড়াতাড়ি আমার সাথে আয়। বরপক্ষের সবার সাথে আমিও কনের বাড়ির মধ্যে প্রবেশ করছি। এই কাম সারছে। ওই বজ্জাত মেয়েটা আমার সামনে, সবার পিছনে ছিলাম, তবুও কেন জানি মেয়েটা আমাকে দেখে ফেলেছে। আমাকে দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে। আমার সাথে আবার তার দেখা হবে এটা হয়তো মেয়েটা ভাবেনি। আমার তো ভয়ে চোখ মুখ শুকিয়ে আসতেছে। কি করি ভাবতেছি। হঠাৎ সবার শেষে আমার হাত টেনে ধরলো। পেছন থেকে আমার হাত ধরে নিয়ে একটু সবার আড়ালে নিয়ে যাচ্ছে মেয়েটা।
একটু নির্জনতায় নিয়ে এলো আমাকে। আমার মোবাইল কোথায়? আমার মোবাইল দিন। রাতে চর মারছেন, কিছুই বলি নাই, আবার আমার মোবাইলটাও চুরি করছেন। কে আপনার মোবাইল চুরি করেছে? আর 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 তার আগে বলুন, আপনি এই বিয়ে বাড়িতে কেন? আমার নানা বাড়ি, আর আমি থাকবো না তো আপনি থাকবেন? আজ আমার বড় খালামুনির বিয়ে, কিন্তু আপনি এই বিয়ে বাড়িতে কেন? আজ আমার বড় মামার বিয়ে, এই বাড়ির মেয়ের সাথেই আমার বড় মামার বিয়ে। ও, তার মানে আপনার খালার সাথেই আমার মামার বিয়ে? যাক, ভালোই। ভালো খারাপ পরে দেখব, আগে আমার মোবাইল দিন, তারপর আপনার সাথে আমার কথা। এই নিন আপনার মোবাইল। এই মোবাইলের জন্য কত কথাই না শুনলাম আপনার কাছে। বাসে মোবাইলটা ফেলে চলে আসাই ভালো ছিল। এবার আমি আসি, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। সো গুড বাই। এই যে মিস্টার, কোথায় যাবেন? আপনাকে যেতে দিলে তো, হাজার হলেও এখন আপনি আমার আত্মীয়। আপনার নাম্বারটা দিয়ে তারপরেই যাবেন। আপনার মতো ডাইনির কাছে আমার নাম্বার দিব না। আপনি আমাকে সেই প্রথম থেকে অনেক জ্বালিয়েছেন। দয়া করে এবার একটু মুক্তি দিন প্লিজ। মুক্ত হতে চাইলেই কি মুক্ত হওয়া যায়? নাম্বার না দিলে এখন কিন্তু চিৎকার করব, সবাইকে বলবো আপনি আমার সর্বনাশ করার জন্য এই নির্জনতায় নিয়ে আসছেন। তাই ভদ্র ছেলের মতো নাম্বার দিন। এই নাম্বারের জন্য এত কিছু? নাম্বার তুলুন আপনার ফোনে। এখন কি আমি যেতে পারি? আম্মু বারবার কল দিচ্ছে আমাকে। এই দেখুন। যেতে পারবেন, তবে নামটা বলে যেতে হবে। বাসায় গেলে আমি কল করব, যদি রিসিভ করেন তবেই যেতে পারবেন। আমি হৃদয়, কল রিসিভ করতে চেষ্টা করব। এখন আমি আসি, মিস ডাইনি। থ্যাঙ্কস, আপনি আসলেই একটা ফাজিল। বাসায় যাওয়ার পর আমি কল দিব। অতপর মায়ের কাছে আসলাম। আমার সুপুত্র কোথায় ছিলেন? আপনার মামার বিয়েতে এসেছেন, সেটা কি আপনার মাথায় আছে? মায়ের অনেক বকুনি খেলাম। মেয়েটার ওপর এখন প্রচণ্ড রাগ হচ্ছে। বজ্জাত মেয়েটার জন্য বিয়ে বাড়িতে এসেও মায়ের বকুনি খেতে হলো। অবশেষে মামার বিয়ে সম্পূর্ণ হলো। পুরো অনুষ্ঠান জুড়েই মেয়েটা আমাকে ফলো করতেছিল। বিয়ের সব কাজ শেষে মামিকে নিয়ে আমরা বিয়ে বাড়ি থেকে বিদায় নিলাম। মামা ও নতুন মামিকে নিয়ে বাড়ি ফিরছি, আর ভাবতেছি বাড়ি গেলেই হয়তো মেয়েটার গরম গরম ঝালটক কথা শুনতে হবে। এসব কথা ভাবতেছি গাড়িতে বসে। এমন সময় আমার মোবাইলে আননোন নাম্বার থেকে মেসেজের শব্দে ভাবনার ঘোর ভাঙলো। মেসেজ ওপেন করলাম, দেখি কিছু লেখা নেই। তাই মেসেজ দেওয়া নাম্বারে কল দিলাম। বাড়ি পৌঁছানোর পর রিং হবার সাথে সাথে কল রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? দুলা ভাই, আমি নিশি। আবার একটা ছেলে হয়েছে, বাড়ির সবাইকে বলো। আমি তো টেনশনে পড়ে গেলাম। বিয়ে করলাম না, বউ পেলাম, সাথে বোনাস হিসেবে একটা ছেলেও পেলাম। আজব এক প্যারায় পড়লাম তো। মনে মনে ভাবতেছি এইসব। দুলা ভাই, কথা বলছেন না কেন? ছেলেটা আপনার মতোই হয়েছে। হায় আল্লাহ, এই মেয়ে বলে কি? আমি তোমার দুলাভাই নই। তোমার কোথাও ভুল হচ্ছে। এই প্যারার মধ্যে আবার কে কল দিচ্ছে বারবার? ফোনে কথা বলছি এই অপরিচিত মেয়ের সাথে, এর মাঝে আবার আরেক নাম্বার থেকে বারবার কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা মিস্টার, এত সময় কার সাথে কথা বললেন? প্রেমিকা বুঝি ওই মেয়েটা? এই আপনিও না, প্রেমিকা নয়, অপরিচিত এক মেয়ে ফোন দিয়ে তার দুলাভাইকে খুঁজতেছে। তার বোনের নাকি ছেলে হয়েছে, সেই খবর তার দুলাভাইকে দিতে গিয়ে আমার নাম্বারে ভুলে ফোন এসেছে। বিয়ে না করেই বউ ছেলে একসাথে? আপনি বউ বাচ্চা নিয়ে সুখী হন। আপনি কথা পেঁচাচ্ছেন কেন? বললাম তো রং নাম্বার। আমি অনেক ক্লান্ত, কথা বলতে পারবো না, ফোন রাখি। ওকে, আজ আর জ্বালাতন করছি না, কালকে আপনাদের ওখানেই আসতেছি, কথা হবে অনেক। ভালো থাকেন। বিছানায় শোবার পর আবার সেই প্রথম আননোন নাম্বার থেকে কল। না, আজ মনে হয় ফোনের জ্বালায় শান্তিতে একটু ঘুমাতেও পারবো না। কল রিসিভ করলাম। হ্যালো, সাথে সাথেই ওপাশ থেকে সরি ভাইয়া, তখন একটা নাম্বার মিস হয়ে আপনার নাম্বারে মেসেজ যায়। আমি ভাবছিলাম দুলাভাই কল দিয়েছে। দুলাভাইয়ের নাম্বারের সাথে আপনার নাম্বার প্রায় সবই মিলে যায়, শুধু শেষের সংখ্যা বাদে। অনেক ডিস্টার্ব করছি, সরি। ইটস ওকে আপু। পরের দিন মেয়ে পক্ষ থেকে সবাই আসলো। আমি কাজ নিয়ে বিজি। ওই তো সেই মেয়েটাও এসেছে। খাওয়া দাওয়া শেষে আমি মেয়েটাকে নির্জন এক জায়গায় নিয়ে গেলাম। আসলে আমার এত কেয়ার শেয়ার অর্থটা কি? তাছাড়া আমি আপনার নামও জানি না। আমি সাবরিনা অর্পা, ঢাকাতে অনার্স করছি ফিন্যান্স বিষয়ে। আমি কথা বেশি বাড়াতে চাই না। হৃদয় আমাদের পরিচয় হঠাৎ করেই হয়েছে,
যেহেতু আমাদের পরিচয় হঠাৎ করেই হয়েছে, আমাদের মাঝে অনেক ঝগড়া তর্ক হয়েছে, কিন্তু আগামীকাল তোমাকে আবার দেখার পর থেকে আমি কাল সারা রাত ঘুমাতে পারি নাই। এখন বলো আমাকে ভালোবাসো কিনা। আমাকে একটু সময় দাও। ওকে, কতদিন? দেখতে দেখতে মামার বিয়েও শেষ, আমার ছুটিও শেষ, কালকে আবার ঢাকা যাব। এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারলাম না, তাই ভাবলাম ঢাকা গিয়েই জানাবো অর্পাকে আমার সিদ্ধান্ত। এই কয়েকদিনের মধ্যে আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করিনি, ভাবলাম এবার ট্রেনেই যাব। তাই ট্রেনের টিকিট কাটলাম, ট্রেনে উঠলাম, ট্রেন ছাড়লো, নিজের সিট খুঁজতেছি। আমার সিট পড়েছে জানালার পাশে, কিন্তু আজও আমার সিটে একটা মেয়ে বসা। আপু, এই সিটটা আমার। মেয়েটা আমার দিকে তাকাতেই আমার শরীরের মধ্যে 420 ভোল্টেজের বিদ্যুৎ চমকে গেল, কারণ মেয়েটা আর কেউ ছিল না, মেয়েটা ছিল অর্পা। আজও তুমি আমার সিটে, কিন্তু তুমিও আজ ঢাকা যাচ্ছ, তা ট্রেন দিয়ে কেন? এ তো কয়েকদিন হয়ে গেল, তুমি একটিবারও কল দিলে না। কলেজও খুলবে কাল, বাসে যায়নি, ঝগড়া করার মানুষটি নাই, তাই ভাবলাম একাকি ট্রেনে যাই। কিন্তু সেই তোমার সাথে দেখা হয়েই গেল, আজ আর ঝগড়া করব না। তোমার সিটে তুমি বসো। আরে না, তুমি ওখানেই বসো, আমি আজ তোমার সিটে বসি। অনেকটা সময় চুপচাপ দুজনে, নীরবতা ভেঙে অর্পা বলছে, তারপর আমার কথার কি ভাবলে? আমি অর্পার চোখের দিকে তাকিয়ে আছি। না, এই চোখে যে ভালোবাসা খুঁজে পেয়েছি তা এত সহজে হাতছাড়া করা যাবে না, ভাবলাম আর কি। ঝগড়া মারামারি বা আমার পা টেপার জন্য হলেও তো একজন দরকার, তাই তোমাকে না হয় সেই পোস্টের চাকরিটাই দিলাম। অমনি বুকের ওপর মিষ্টি ভালোবাসার নরম হাতের কিল। হৃদয়, তুমি এখনো শোধরালে না। যাই, আজ থেকে আমিও তোমার অফিসের সেই পোস্টের চাকরির ভার নিলাম। এভাবেই নতুন করে পথ চলা শুরু হলো আমাদের। হয়তো মৃত্যু ব্যতীত আমাদের কেউ আলাদা করতে পারবে না, কারণ আল্লাহও আমাদের এই সত্যিকারের ভালোবাসার পাশে আছেন। হয়তো অনেক বেশি ভালোবেসে ফেলেছি এই ঝগড়ুটে মেয়েটাকে, তার সাথে এখন আমার নতুন পথ চলা। আসলে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, মিষ্টি রাগ অভিমান ঝগড়া লেগেই থাকে। সবাই ভালো থাকুন ভালোবাসার মানুষের সাথে। ধন্যবাদ সবাইকে। জোরে শব্দ করে রুমের দরজা বন্ধ করলাম। এত জোরে শব্দ হয়েছে যে আমার রুমে বসে থাকা আমার বউসহ বাড়ির সবাই শুনতে পেয়েছে। আমার বউ এই শব্দে এতটাই ভয় পেয়েছে তার শরীর কাঁপতে শুরু করেছে। আর তার প্রধান কারণ আমার হাতে থাকা 3 ইঞ্চি মোটা আর 2 হাত লম্বা গোল্লাশিটা। সে বোধহয় এটা আশা করেনি, না করারই কথা, কারণ আজ যা হবে তা বাড়ির সবাই স্বপ্নে দেখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার। আমার মাথায় থাকা পাগড়িটা ছুঁড়ে মারলাম বউয়ের ওপর। মেয়েটা ভূত দেখার মতো চমকে উঠল। লাঠি হাতে নিয়ে আমি বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। চোখ বড় বড় করে মেয়েটা আমার দিকে তাকাচ্ছে। আমি বিছানার চারপাশে চক্কর দিতে লাগলাম। গম্ভীর মুখে 3 চক্কর দেওয়ার পর দেখলাম মেয়েটা এতটাই ভয় পেয়েছে যে তার গলাটা শুকিয়ে গেছে। বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলের ওপর রাখা গ্লাসটা ধরতে যাবে, তখনই বাঘের মতো গর্জে উঠলাম আমি। এই মেয়ে! মেয়েটা গ্লাস না ধরে বিদ্যুৎ বেগে আমার দিকে ঘুরে বসলো। চোখে রাজ্যের ভয় জমে আছে। আমি আবার আগের মতো চিৎকার করে বললাম, জানো এটা কার গ্লাস? মেয়েটা এটা কেঁদে দিল। আমি তো পারলে হেসে হেসে মরে যাই। আমার এত হাসি পাচ্ছিল, আমি তো একসময় ভাবলাম এই সব ভণ্ডুল করে ফেললাম বুঝি। কিন্তু না, নিজেকে সামলে নিলাম। এবার বিরক্ত হবার ভান ধরে বললাম, চুপ করো তো, নাম কি তোমার? মেয়েটি কেঁদেই চলেছে। আমি জানি আমার কি করতে হবে এখন। খুব জোরে একটা ঝাড়ি দিলাম আবার। এই মেয়ে! থাপড়িয়ে দাঁত ফেলে দিব। না না, থুক্কু, লাঠি দিয়ে আজ তোমার মাথা ফাটাবো। মেয়েটা এবার মা গো বাবা গো বলে কাঁদতে লাগলো, এত জোরে যে আমার বাড়ির সবাই দরজার কাছে জড়ো হয়ে গেছে। আর কান্না শুনে মা ডাকছেন আমাকে। খোকা, এই খোকা, কি হলো? মেয়েটা এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো আর বলে উঠলো, আমাকে বাঁচান, আজকে আমার মাথা ফাটিয়ে ফেলবে। আমি আবার গর্জে উঠলাম আর চোখ মুখ কঠিন করে বললাম, এই চুপ, একদম চুপ, কোনো কথা না। মা তো দরজা ভাঙার নির্দেশ দিয়ে দিলেন। আমি তাই তাদের উদ্দেশ্যে বললাম, কেউ যদি দরজায় হাত দাও, আল্লাহর কসম আজকে এই মেয়ের মাথায় আমি 2 টুকরো করব। না না, 2 দুগুণে 4 টুকরা করব। তাই তোমরা সবাই এখান থেকে চলে যাও। বাবা, তুই পাগলামি করিস না। কি হয়েছে বল আমাকে। কোনো সমস্যা হলে আমরা আছি তো। বল বাবা, কি হয়েছে? কিছু না মা, তোমরা যাও। আমি আজকে এই মেয়ের মাথা 4 টুকরা করে তারপর আসছি। কি বলিস এইসব?
একটু জোরে চিৎকার করে বললাম, যাবে তোমরা নাকি এখনই মাথা ভাঙবো? এতে দেখি বাড়ির সবাই একটু ঠান্ডা হয়েছে। আমি আর সেদিকে কান দিলাম না, সোজা বিছানার পাশে গেলাম। মেয়েটা মানে আমার বিয়ে করা বউ কান্না করছে এখনো ফুপিয়ে ফুপিয়ে। তার মুখে থাকা হালকা মেকআপগুলো চোখের জলে মুছে গেছে। আমি এবার একটুখানি আসতে বললাম, কি নাম তোমার? ফুপিয়ে ফুপিয়ে বলল, জেরিন। চুপ বেয়াদব, বড়রা নাম জানতে চাইলে পুরো নাম বলতে হয়, জানো না? মেয়েটা আবার ফোপাতে শুরু করেছে। এবার ফোপানিটা বেড়ে গেছে অনেকটা। আমি বললাম, পুরো নাম বলো। নাবিলা সাহারিয়ান জেরিন। বুঝলাম। তবে আমি জেরিন টেরিন ডাকতে পারবো না, আমি জেরি ডাকবো। যেহেতু আমি টম ক্রুজের একজন বিশাল মাপের ভক্ত, তাই আমি নিজের নাম টম রেখেছি। আমার নামের সাথে মিলিয়ে তোমার নামটা রাখলাম। আমি টম, আর তুমি কি? জেরিন। আমি এবার চোখ মুখ কঠিন করে ফেললাম, তারপর দিলাম আর একটা ঝাড়ি। কি? আমি না বললাম আমি জেরিন টেরিন ডাকতে পারবো না? সরি সরি, আমি জেরি। চুপ, একদম চুপ। আর তোমাকে কে বলেছে ছন্দ মিলাতে? আমি কখন ছন্দ মিলিয়েছি? সরি সরি, আমি জেরি। এইটা কি ফাইজলামি করো আমার সাথে? দিব মাথা ফাটিয়ে। মেয়েটা আবার ফোবাচ্ছে। আমার দিকে এখন আর তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে বলল, জি না, আমি সরি বলেছি। হয়েছে, চুপ থাকো এখন। আমি মেয়েটার কথা ভাবছি। মেয়েটা হয়তো ভাবছে কোন কুক্ষণে আমার বউ হয়ে এ বাড়িতে এসেছে। ভাবুক, যা মন চায়। আমি এখন আরও সামনে যাব। গলার সুরে কৃত্রিম বিরক্তি ফুটিয়ে বললাম, তোমার কোনো ইয়ে ছিল? মানে ওই যে কি থাকে না, কি যে বলে, বয়ফ্রেন্ড নাকি? মেয়েটা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আতকু, বাদ দাও, জানি তোমার এসব থাকবে না। তুমি তো আর দেখতে বিশ্ব সুন্দরী না। কি বলতে চান আপনি? আমি দেখতে খারাপ? জানেন আমি জীবনে কতটা প্রেমপত্র পেয়েছি? 348টা। জীবনে একটা প্রেমও করিনি আমার ভবিষ্যৎ জামের কথা ভেবে। আর এমন একটা জামাই হলো আমার। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলল, বলেই কান্না শুরু করে দিল। কান্না করছে তো করছে, থামার কোনো নাম নেই। আমি বিরক্ত হবার ভান ধরে বললাম, তোমার মাথায় আমি সত্যি সত্যি এই লাঠিটা ভাঙবো। তুমি কি চাও আমি এটা করি? মেয়েটা এবার জোরে, অনেক জোরে কান্না করতে লাগলো। আমি এবার হাতে লাঠিটা নিয়ে এগিয়ে গেলাম। মেয়েটা হাউমাউ করে কান্না করতে লাগলো, চোখে ভয়ঙ্কর ভয়। আমি তার সামনে গেলাম, যাওয়া মাত্রই চোখ বন্ধ করে ফেললো। আমি আর হাসি থামাতে পারলাম না, হো হো করে দানবের মতো হেসে উঠলাম। আমার জীবনে আমি এভাবে হাসিনি। সোজা দৌড়ে গিয়ে দরজা খুললাম। তারপর কোনো দিকে না তাকিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালাম। দরজা খুলতেই সবাই হুড়াহুড়ি করে আমার রুমে ঢুকে পড়লো। আমি তো হাসতে হাসতে মরে যাব এই অবস্থা। ছাদে এসে এত হাসছি যে কেউ দেখলে ভাববে আমি বোধহয় পাগল হয়ে গেছি। বাসায় কি হচ্ছে বা এরপর কি হবে তা ভাবতেই তো আমার পুরো হাসিতে দম বন্ধ হবার উপক্রম হচ্ছে। যা কাণ্ড একখানা ঘটিয়েছি, এরপর আম্মা আমাকে ঘরে ঢুকতে দিলে হয়। আমি নিশ্চিত আজকে আমার কপালে অনেক দুঃখ আছে। তাতে কি, এই মজা তো আর প্রতিদিন করা যাবে না। আর এরকম বাসরাতি বা কয়জন পায়? রাত 2টা বাজে। আমি ছাদে এসেছি 1 ঘন্টা 38 মিনিট হয়েছে। এই পর্যন্ত আমার খোঁজে কেউ আসেনি। সত্যি বলতে আমি 1 ঘন্টা 38 মিনিটের মধ্যে বোধহয় পুরোটা সময় হেসেছি। আমার এখনও হাসি পাচ্ছে। নিচে নেমে আসলাম, দরজায় টোকা দিতেই দেখি রাকিব দরজা খুলে দিয়েছে, আর আম্মা গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে আছেন। কিন্তু একটা জিনিস যেটা ওনার হাতে খুবই বেমানান, সেটা হচ্ছে আমার 3 ইঞ্চি মোটা আর 2 হাত লম্বা লাঠিটা। আমাকে দেখে আম্মা লাফ দিয়ে উঠলেন। ওনার এই অগ্নিরূপ দেখে আমি বুঝে নিলাম আমার আজকে নিস্তার নেই। আম্মা রেগে গেলে আমি একটা জিনিস করি, আর এতে আমার রাগ পানি হয়ে যায়। আমি আমার সেই পুরনো কিন্তু কাজের ফর্মুলাটা ব্যবহার করে ফেললাম। আমি বাচ্চাদের মতো করে হেসে ফেললাম। ব্যাস, এতেই কেল্লা ফতে। আম্মা নিজে হেসে দিলেন আমার সাথে। তারপর বললেন, তুই এটা কোথায় পেলি? রাকিব এনে দিয়েছে। আম্মা রাকিবের দিকে লাঠি নিয়ে এগিয়ে গেলেন, আর আমি চললাম আমার বউয়ের কাছে। রুমে গিয়ে আবার দরজা লাগিয়ে দিলাম বিকট শব্দ করে। আমি যে রুমে এসেছি সেটা জানিয়ে দিলাম মেয়েটাকে। বিছানার উপরে গিয়ে বসলাম। মেয়েটার চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার ক্ষেত্রে যে ফর্মুলা ব্যবহার করেছি সেটা এখানেও করলাম। মেয়েটা আমার হাসি দেখে হো হো করে হেসে উঠল। আমি ভাবতে লাগলাম আমার এই হাসির জন্য বোধ হয় খুন করেও মাপ পেয়ে যাব। কীরকম অ্যাক্টিং করলাম! আপনি তো অস্কার পাওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু আপনার উপর কেউ অস্কার ছুঁড়ে মারছে না কেন বুঝতে পারছি না। তোমরা মেয়েরা আসলেই বোকা। আমি জীবনেও ভাবিনি আপনি আমাকে এভাবে ভড়কে দিবেন। আমি তো উল্টো আপনাকে ভড়কে দেওয়ার ফোন দিয়ে আসছিলাম। তাই নাকি? আমি আজকে অবরোধ ঘোষণা করতাম আপনার জন্য। তাই নাকি? তা অবরোধ এখনো আছে?
কোনো এক অদ্ভুত কারণে অবরোধটা তুলে নিলাম। আমি তাহলে মোটেও না। তাই? হুম। হুম। আরে বাবা, হুম। আমিও তো বলছি হুম। জানতো। আচ্ছা আচ্ছা, আমি এখন জেরির খুব কাছে, তার নিঃশ্বাসে নয়তো তার বিশ্বাসে জায়গা করে নিয়েছি। তার ঠোঁটের রঙে, কালো চোখে আমি তার সমস্ত অস্তিত্বে আছি। ছুঁয়ে দিব হয়তো তার মনটাকে আমার রঙে। দেখুন, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মায়ের জিদের জন্য বিয়েটা করতে হয়েছে। আপনি আমার বাবা মায়ের খেয়াল রাখলেই চলবে। বাসরাতে ঢুকেই কথাগুলো বলে বিজয় বারান্দায় চলে গেল। আফরিনা অবাক হয়ে তাকিয়ে রইল। এটা মোটেও আশা করেনি আফরিনা। রাগে ফুলে উঠেছে আফরিনা। বিজয়কে ধরে ইচ্ছে মতো পিটাতে মন চাচ্ছে আফরিনার। বিয়ে করবি না তো বাবা মাকে বললেই পারতি। আমার জীবনে বুলডোজার চালানি কেন? কিছুদিন পর এক রেস্টুরেন্টে। বলিস কি, তোর সাথে ভালো করে একবার কথাও বলেনি? কথা বলো তো দূরে থাক, একবার ভালো করে তাকাইনি পর্যন্ত। অর্পি হাসতে লাগলো। তা দেখে আরফিনের গা চলে উঠল, গলা টিপে ধরল। সরি সরি সরি। হাসি বন্ধ কর। ওকে। এখন কি করব? আইডিয়া থাকলে বল। উকিলের সাথে দেখা কর। তোর সাহস তো কম না, তুই আমার সংসার ভাঙার বুদ্ধি দিচ্ছিস? আরে স্যার, ফান করলাম। রাগে আমার মাথা নষ্ট আর তুই ফান করছিস? সরি বাবা, তোর কিসের আইডিয়া লাগবে? ওকে হাতের মুঠোয় আনবো কিভাবে সেই আইডিয়া। হাই রে কপাল, সবাই ছেলে পটায় আর তুই হাজবেন্ড পটাবি? দেখ, বিয়ে তো ছেলে খেলা নয়। তাছাড়া আমার সাথে আমার বাবা মায়ের মান সম্মানও জড়িয়ে আছে। তা ঠিক, শোন, একটাই উপায় আছে। বল। তারপর অর্পি কিছু টেকটিক দিল। বিজয় সবার সামনে আফরিনার সাথে স্বামীর মতোই আচরণ করে, কিন্তু আড়াল হলেই অচেনা মানুষের মতো আচরণ করে। আফরিনার পুরো পরিবারের সাথে মিলেমিশে চলে। প্রতিদিন সকালে বিজয়ের ঘুম ভাঙার সাথে সাথেই আফরিনা চা নিয়ে হাজির হয়। চুলগুলো হালকা ভিজা ও ছড়ানো থাকে। না চাইতো বিজয় কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারে না। আফরিনা কাশিতে বিজয় সে দৃষ্টি ভাঙিয়ে দেয়। একদিন আফরিনা ইচ্ছে করেই বিজয়ের শার্টের বোতাম ছিঁড়ে রেখেছে। বিজয় শার্ট পরেছে। আফরিনা আয়নার সামনে বসে সাজতেছে। বিজয় বারবার সেই দিকে তাকাচ্ছে আর শার্ট পরছে। হঠাৎ খেয়াল করলো শার্টের একটা বোতাম নেই। বিজয় সুই সুতা খুঁজতে লাগলো। কিছু লাগবে? সুই সুতা? কেন? আরফিনা সুই সুতা বের করে শার্ট পরা অবস্থাতেই বোতাম লাগাতে লাগলো। শার্টটা খুলে দিলে ভালো হয় না? আপনার লেট হয়ে যাবে। একটু সাবধানে, লেগে গেলে তো আবার বিপদ। চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নয়তো লেগে যাবে। বিজয় চুপচাপ দাঁড়িয়ে রইল। আরফিনা বোতাম লাগিয়ে দিল। বিজয় আরফিনাকে এই প্রথম এত কাছ থেকে দেখলো। আরফিনা বিজয়ের মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ববান। যা দেখে বিজয় খুবই খুশি। মেয়েটা একবারও কোনো অভিযোগ করেনি। কিছুদিন পর বিজয়ের বাবা আরফিনা ও বিজয়কে কক্সবাজারে ঘুরতে পাঠালো। আরফিনা ইচ্ছে করেই বিজয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বিজয় হোটেলে এসে 2টো রুম নিল। আরফিনা তো রেগে মেগেই আগুন, মুডটাই অফ হয়ে গেল। আরফিনা রুমে যে ঘুমিয়ে পড়ল। বিকেলে বিজয় এলো। কি চাই? আপনি কি রাগ করেছেন? কই না তো। বিজয় বুঝলো যে আরফিনা রেগে রয়েছে। ভাবলাম সমুদ্র সৈকত দেখতে যাব। যান না, ধরে রেখেছে কে? একা যেতে ভালো লাগছে না। রাস্তা থেকে কুকুর ধরে সাথে নিয়ে যান। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আপনি বাড়াবাড়ি দেখছেন কি? বিজয় চলে এলো। হোস্টেলে সিনক্রেট করা উচিত নয়। বিজয় সমুদ্রের পাড়ে চলে এলো। এ কি, আরফিনা এখানে? আপনি এখানে? আপনি আসতে পারলে আমি পারবো না কেন? বাপরে, কি ঝগড়াটে মেয়ে। কি বললেন? কিছু না। চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। ছ্যাঁকা খেয়েছেন কয়টা? জি। ছ্যাঁকা কয়টা খেয়েছেন? আমি প্রেমই করি না। নারী বিদ্বেষী নাকি? উল্টাপাল্টা কথা বলছেন কেন? আপনার ব্যবহার দেখেই বোঝা যায় হয়তো ছ্যাঁকা খেয়েছেন, নয়তো নারী বিদ্বেষী। বুঝেছি, আপনাকে পাত্তা দেই না তো, তাই এসব বলছেন। যা সত্য তাই বললাম। আর শোনেন, আপনার মতো অনেক ছেলে ভার্সিটি লাইফে আমার পিছু পিছু ঘুরেছে।
বিজয় একটা অট্র হাসি দিল, যা দেখে আরফিনার রাগ চরম সীমায় পৌঁছালো। বিজয়ের পেটে একটা ঘুষি মেরে চলে এলো। বিজয় এমনটা আশা করেনি। যদিও ব্যথা পেয়েছে, কিন্তু আরফিনাকে বুঝতে দেয়নি। সত্য হলেও পুরুষ তো। কিছুদিন পর তারা কক্সবাজার থেকে ফিরে এলো। পুলিশ কি একটুও পরিবর্তন হয়নি? আরে না, আমার তো মনে হয় বড় ধরনের ছ্যাঁকা খেয়েছে। আমার তো মনে হয় না, কারণ ও চেহারায় কষ্টের কোনো ছাপ দেখি না, বরং আমাকে কষ্ট দেয় আনন্দ দেখি। অর্পি অট্র হাসি দিল। আফরিনা গলা টিপে ধরলো। সরি সরি। আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেটা কাজে লাগাবো। আমার মনে হয় না ও আর পড়বে। যে ছেলে সৌন্দর্য দেখে পটে না, সে আর কিসে পড়বে? ইমোশনস। মানে? পরে বলবো, এখন যাই। টিপসটা আমাকেও দিস। কে জানে আমার বিয়ের পরেও কাজে লাগতে পারে। কাজ হলে বলবো। আফরিনা বিজয়ের প্রতি আরো কেয়ার হলো। বিজয়ের কোন জিনিস কোথায় থাকে তা বিজয় না জানলেও আফরিনা জানা থাকে। এক রাতে কান্নার গুনগুন শব্দে বিজয়ের ঘুম ভেঙে গেল। বিজয় বুঝলো যে আফরিনা কান্না করতেছে। বিজয়ের মনে একটু খারাপ লাগলো। পরের দিন অফিসে বসে বিজয় আফরিনার কথা ভাবতে লাগলো। মেয়েটার প্রতি বেশি অন্যায় করা হচ্ছে। এখন পর্যন্ত ভালো করে কথাও বলিনি, তবুও মেয়েটা নিজের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছে। একটি বড় অভিযোগ করেনি। আমার কি উচিত না মেয়েটির হাত ধরা? ও যেমন ভালোবাসে, তার প্রতিদানে অল্প একটু ভালোবাসা দেয়া। বিজয়ের মনের মধ্যে অনুশোচনা বোধ কাজ করতে লাগলো। নানান জল্পনা কল্পনার পর বিজয় সিদ্ধান্ত নিল আজ থেকে সেও আফরিনার মতো চলবে। আফরিনার কাছে আসলে সেও কাছে যাবে। সেই রাতেও একই কাহিনী হলো। আফরিনার গুনগুন কান্নার শব্দে বিজয়ের ঘুম ভেঙে গেল। আজকে বিজয়ের বুকটাও কষ্ট ফেটে যাচ্ছে। মেয়েটা তার কষ্ট সহ্য করতে না পেরে রাতের পর রাত কেঁদে কেটে পার করছে। না, এভাবে একটা মেয়েকে কাঁদানো কোনো অধিকার আমার নেই। আজ একটা নতুন সকালের সাথে নতুন জীবন শুরু করব। সকালে আফরিনা, আফরিনা দৌড়ে এলো, কারণ এই প্রথম বিজয় তাকে ডেকেছে। জি জি। চা হবে? হুম, এক্ষুনি আসছি। আফরিনা চা বানিয়ে নিয়ে এলো। এক কাপ কেন? আমাকে দিবে না? এটা আপনার জন্যই। তাহলে তুমি আমি তো। যাও, কাপ নিয়ে আসো। এই এক কাপ চা ভাগ করে খাবো। আফরিনা তো এসব সুযোগের অপেক্ষাতেই আছে। দৌড়ে যে কাপ নিয়ে এলো, তারপর একসাথে চা খেলো। বিজয় অফিসের জন্য রেডি হচ্ছে। আফরিনা সাজুগুজু করতেছে। চুলগুলো খুলে দাও, দেখতে ভালো লাগে। আফরিনা অবাক হয়ে বিজয়ের দিকে তাকালো। সত্যি? হুম, খুলে দাও। আফরিনা চুল খুলে দিল। অফিসে যাওয়ার আগে বিজয় আফরিনাকে বলল, আজ তাড়াতাড়ি আসবো, বিকেলে ঘুরতে যাব। রেডি হয়ে থেকো। জি। বিজয় হাসি মুখে চলে গেল। আফরিনা সাজতে শুরু করলো। কোন শাড়ি পরবে তা ঠিক করতেই পারছে না। নতুন সকালের সাথে আফরিনার জীবনে নতুন অধ্যায়ের শুরু হলো। ভালো মানুষগুলো যখন অন্যের উপর অন্যায় করে, তখন চোখের পানি তাদের মনের মধ্যে অনুশোচনা বোধ জাগিয়ে তোলে। আমাকে বলছেন? জি। আপনার নাম রানা না? জি। আপনি কিভাবে জানেন? আমি তো আপনাকে দেখেই চিনেছি। আমি নিশি। সুইট নেম, কিন্তু আপনারে আমি চিনি না। ফাজলামি করেন? আরে আমি আদ্রিতা নিশি। বাহ, এটা আরও সুইট নেম, কিন্তু এই নামে কাউকে আমি চিনি না। দেখেন, ফাজলামি করবেন না। আমি কিন্তু এখন চলে যাব। খাবার অর্ডার দিয়েছেন কিছু? দিয়েছি। এবার বলেন, আপনি মোহাম্মদ ফেরদৌস রানা না? জি, আপনি ঠিক ধরেছেন। তাহলে এতক্ষণ ফাজলামি করতেছিলেন কেন? আপনার নিজের ওপর কত কনফিডেন্স আছে দেখলাম। দেখা হয়ে গেছে। জি। এবার চলেন। কই যাব? পালাবো আর কি। কি করবেন? পালাবো। কি? পালাবো। বাসায় জানে? পাগল নাকি? বাসায় জানবে কিভাবে? বাসা থেকে তো আমি ওই খ্যাত লোকটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। কোন খ্যাত লোক? ওই যে আপনাকে ফেসবুকে বললাম না, সাব্বির নাকি কি যেন ওর নাম। সাব্বির সাহেবের সমস্যা কি? ভোটকা নাকি মাথায় টাক? আরে না, আমি তো ওনারে দেখিই নাই।
নাম শুনলেই তো খ্যাত খ্যাত লাগে। আব্বু জোর করে এই বেটার নাম্বার ফোনে সেভ করে দিছে। নজরুল সাহেবের নিকনেম ছিল দুঃখু মিয়া। শুনতে পুরাই খামার খামার লাগে। তারপরেও স্মার্ট জেনারেশনে পোলাপান ওনার গান রে র্যাপ করে শুনি। এক্সকিউজ মি, কাকে রেপ করে? কাকে রেপ করবে? আপনি যে মাত্র বললেন। আরে আমি র্যাপ গানের কথা বলছি। র্যাপ গান চেনেন না? ধরেন কেউ যদি আপনার পিঠে পিস্তল ঠেকিয়ে বলে, হারামজাদা গান গা, গান বন্ধ হইলেই তুই খতম, তখন আপনি যে গান গাইবেন সেটা হলো রেপ। যেমন তোরা সযধ্বনি কর তনি কাল বৈশাখী ঝড়, তোরা সযধ্বনি কর। এটা র্যাপ গান? হ্যাঁ, এর মাঝে পিস্তল গোতা খেয়ে ইয়ো ইয়ো করলেই র্যাপ হয়ে যাবে। ফেসবুকে আপনাকে দেখে বোঝা যায় না আপনি এত কথা বলেন। আপনি আমাকে ফেসবুকে কোন গলিতে দেখেছেন? আরে প্রো পিক দিছেন না, পেছনের দিকে হলে কি হইছে, আমি ঠিক আপনাকে চিনে ফেলেছি। বাহ, আপনার বুদ্ধি তো চরম। একেবারে সেই লেভেলের। পিছনের দিকে ছবি দেখে সামনে দিয়ে চিনে ফেলেছেন। চলেন, যাবেন না? খেয়ে যাই। আচ্ছা, আমি বললাম আর আপনি চলে আসলেন, আমার ঠিক বিলিভ হচ্ছে না। আপনার নক্কাটা আছে? জি, কেন? নক্কাটা থাকলে একটা চিমটি দিয়ে দেখতেন, তাহলে বিলিভ হতো। নখ বড় থাকলে দেওয়ার দরকার নেই। সেটার দরকার নাই। আচ্ছা বলেন তো, আপনার সাথে আমার কয়দিন কথা হয়েছে? এই তো গত সপ্তাহে আপনাকে নক দিলাম। আসলে গতকালকে রাত্রে আব্বুর সাথে ঝগড়া করেই আপনাকে মেসেজ দিয়ে বলেছিলাম এখানে দেখা করার জন্য। আমি ভাবছি আপনি আসবেন না, তারপরেও রিস্ক নিলাম। আমি এখন পর্যন্ত যতগুলো নিশি নামের মেয়েকে চিনি, তাদের সবারই মাথার তার 2-4টা ছিঁড়া। তাই নাকি? কয়জন নিশিকে চেনেন আপনি? আপনি সহ একজন। আমার কিন্তু সত্যিই মাথার তার ছিঁড়া, উল্টাপাল্টা কিছু বললে কামড়িয়ে দিব। আগে কাউকে কামড়াইছেন? অনেকজনকে। তাদের জলাতঙ্ক রোগ হয়েছে? না। তাহলে ঠিক আছে। আচ্ছা, আপনি তো আমাকে ফেসবুকে দেখেছেন, তারপরেও চিনেন নাই কেন? আপনাদের মেকআপ বহুত একটা কাজের জিনিস। এটার কারণে মেয়েদেরকে একদিন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মতো লাগে, তো আরেকদিন আমেরিকার রানী মিশেল ওবামার মতো। আমাকে আজকে কেমন লাগছে? থাপ্পড় পুরো মেকআপ চেনেন? না তো। এই মেকআপ করলে আপনার কেউ থাপ্পড় দিলেও গালি লাগাবে না, সব আটা ময়দার ওপর দিয়ে যাবে। এই যে মিস্টার, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছেন। আমি কিন্তু এত মেকআপ করি না, আমি এমনিতেই অনেক সুন্দর। পারলে গালে হাত দিয়ে দেখেন। গালে হাত দিলে সাব্বির সাহেব যদি রাগ করে? সাব্বির রাগ করবে কেন? যদি করে? করলে করবে। খাবার এসে গেছে, আপনি এখন খেয়ে বিদায় হন। কালকে ঠিক সন্ধ্যা 7টায় এখানে থাকবেন, পালানোর জন্য রেডি হয়ে। ঠিক আছে? ঠিক আছে। আপনার নাম্বারটা দেন তো। নাম্বার দিয়ে কি করবেন? আরে পালানোর প্ল্যানিং করতে হবে না ফোনে, বেকুব কোথাকার। একটা মেয়ে একটা ছেলের নাম্বার চাইবে, এটা ঠিক মিলে না। তাহলে আপনি আমার নাম্বার নেন, 01941। নিয়েছি। এবার ফোন দেন। কেন? যাতে আপনার নাম্বারটা আমি পাই। চেয়ে নিতে তো খারাপ লাগে। বাহ, কি বুদ্ধি আপনার। দেখেছেন ওই বেটা কত হারামি, আমাকে কল দিচ্ছে। কোন বেটা? ওই যে সাব্বিররা। আব্বু আমার নাম্বারটা দিয়ে দিছে মনে হয়। আহালে, আপনি কল দিচ্ছেন না কেন? দিচ্ছি তো। কই দিচ্ছেন? আমি দেখতেছি সাব্বির কল দিচ্ছে। ঠিক দেখেছেন, সাব্বিরই কল দিচ্ছে। সাব্বির? ও মাই গড, ও মাই গড। আচ্ছা, আপনি সাব্বির না তো? আমারও তো তাই মনে হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো? আপনি সাব্বির, আপনি রানা? জি, আসলে হয়েছে কি, ওয়েট, আমি গেস করতে পেরেছি। আপনি প্রথমে নীল আহমেদ রানা নাম দিয়ে ফেসবুকে আমার সাথে কথা বলেছেন, দেন আপনি আব্বুর কাছে বিয়ের প্রপোজাল পাঠাইছেন। এম আই রাইট? হাফ চামচ ভুল হয়েছে। বিয়ের প্রপোজাল আমি পাঠাই নাই। আম্মু আমার আইডিতে আপনার ছবি দেখে পছন্দ করেছে, তারপর আপনার আব্বার কাছে প্রপোজাল পাঠাইছে। ইউ মিন আপনার আম্মু আপনার আইডিও চালায়? আই মিন আমাদের আম্মু আমাকেও চালায়। আমাদের আম্মু মানে? আপনার আমার ইকুয়াল আমাদের। আমার আম্মু কেন হতে যাবে? কারণ বিয়েটা হচ্ছে। আপনি কিভাবে জানলেন?
আমার আম্মুকে আপনি চিনেন না? উনি আপনাকে পছন্দ করেছেন মানে আপনাকে বিয়ে করতেই হবে। আমি কিন্তু রান্না পারি না। আমার অনেক দিনের শখ, একজন রান্না না পারা মেয়েকে বিয়ে করব। কেন? বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে, ভাবতেই আনন্দ লাগতেছে। সো সুইট, আমি রাজি। আমিও। বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে, বাহ কি মজা। এই অবনী, আগামীকাল না তোর ভর্তি পরীক্ষা, আর তুই ঘুমাচ্ছিস? আরে মা, রাতে ঘুম হবে না বলেই তো। আচ্ছা ঘুমা, আর তোর বাবা তোকে গাড়িতে তুলে দিতে যাবে। ওকে। আমি অবনী, মা বাবার ছোট ভাই পিয়াস, আর আমার ভাইয়ের চেয়ে কোনো অংশে কম না। আবরার ভাই নিয়ে আমাদের স্বর্গ। বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে গেল। গাড়িতে এক ছেলে আমাকে লুকিয়ে দেখছে, তবে ছেলেটি খুব কিউট, চুলগুলো হেব্বি। আমার ভাবনায় চেত পড়লো আবরার ভাইয়ের ডাকে। কুরিয়ার সার্ভিস বাস, আর এর দায়িত্বে আবরার ভাই। এই যে অবনী, তুমি তো খুব লাকি, জানালা ধারে সিট, রাতের প্রকৃতি দেখতে তো খুব ভালোবাসো। সব আপনার জন্য ভাইয়া, আপনি তো প্রতিবার এই ব্যবস্থা করে দেন। আর শোনো, আজ কিন্তু বেশি ফোনে গান ও এফবিতে থাকবে না, তাহলে পরীক্ষায় 12টা বাজাবে। ঘুমিয়ে পড়ো। না, আমি ঘুমাবো না, আপুর ছবি দেখবো। আর এখানে বসেন। কোন আপুর? না, বসবো না। হাই স্কুল সুন্দরীদের পাশে বসতে আনইজি লাগে। তাহলে আয়রা আপুর পাশে কি করে বসেন? আয়রা আপু তো আমার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। আয়রা আপু ভাইয়ের চেয়ে। ফোন দেন, আমি দেখবো। দেখছে ছেলেটা আমাদের কথা বলা পছন্দ করছে না। এ নাও ফোন, আর এই হলো ক্যাডবেরি, তোমার আপু দিয়েছে। ফোনে আপু ভাইয়ার অনেক ছবি দেখলাম, গান শুনছি। আয়রা আপু ফোন দিয়েছে, রিসিভ করে কথা বললাম। ভাইয়াকে ফোন দিলাম, আর ভাবছি ভাইয়া কেন আমার নিজের ভাই হলো না। তবে দায়িত্ব সব পালন করে বড় ভাইয়ের। মায়ের কাছে আবরার ভাই তো চোখের মণি, আর বাবার বড় সন্তান। ভাবতে ভাবতে গাড়ি কখন যেন সিরাজগঞ্জ চলে আসছে। সবাই নেমে ফ্রেশ হচ্ছে, কেউ খাচ্ছে। আমি বাহিরে ঘুরছি, দেখি সেই ছেলে ওয়ান টাইম কাপ হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে এখানে দেখে কাছে আসলো। এই যে মিস, কফি খাবেন? আর আপনার নাম কি? আমি তুর্য। আমার নাম অবনী বলে ঘুরতেই দেখি আবরার ভাই খাবার নিয়ে রাগি লুকে তাকিয়ে আছে। আমি ভয়ে বাসে উঠে পড়লাম। এনে খাবার খেয়ে নে। ভাইয়া রেগে আছে, রেগে থাকলে তুই বলে। সবাই বাসে উঠল। ওই ছেলেটি আমার পাশে বসতেই আবরার ভাই চেঁচিয়ে বলে উঠল যে ওইটা আমার সিট। আমরা ঢাকায় পৌঁছে গেলাম। সকালের খাবার খেতে দিল সবাইকে, সবাই খেলাম। তুর্য ওর খাবারের ময়লা জড়ো করে ঠুসে পুড়ে আমাকে ফেলতে দেয়, আমিও নিয়ে ফেলে দিই। এরপর ফোন নাম্বার চাই, ওটাও আমি কেন জানি না দিয়ে দিই। পরীক্ষা দিয়ে বের হয়ে ফোন অন করতেই আননোন নাম্বারে ফোন আসলো, রিসিভ করলাম। আমি তুর্য। পরীক্ষা কেমন হলো? ভালো, তোমার? আমি পরীক্ষা দিতে পারিনি, এডমিট ভুলে রেখে আসছি। ইউ কি পাগল? না, সাইকো। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে। হঠাৎ ফোনে মেসেজ আসলো, অন করে দেখি লেখা, আমি তুর্য, কেমন আছো? পড়ছো কেমন? ভালো থেকো। আমি উত্তরগুলো লিখে সেন্ড করতে পারিনি। কিছুদিন পর আবার মেসেজ আসলো, জানি নাম্বার সেভ করোনি। ভালো আছো? পড়ছো কেমন? আমি ভালোই। এবারও উত্তর লিখলাম, সেন্ড করলাম 50 মিনিট পর। 50 মিনিট পর? ভালো, তাও রিপ্লাই দিলে। এইভাবে দিনগুলো কাটছিল মেসেজ চালাচালিতে। একদিন বাজারে গেলাম, দেখি তুর্য নামাজ পড়ে বের হচ্ছে। আমি দূরে গিয়ে ফোন দিলাম, আমি বাজারে, তুমি কই? আমিও তো। তুমি কোথায় বলো? আর এক পাও নড়বা না, আমি আছি, ওখানে থাকো। কেমন আছো অবনী? ভালো, তুমি? ভালো। তোমার সময় হবে এক কাপ কফি খাওয়ার? কোথায় যাবে চলো। অবনীকে নিয়ে কফি শপে আসলাম, মুখোমুখি বসে আছি। আমি নীরবতা ভাঙলাম। আমি তোমাকে লাইক করি, এটা জানো? তুমিও কি আমায়? আমি তোমার ফ্রেন্ডের মতো দেখি তুর্য। ও আচ্ছা। দিনগুলো কেটে যাচ্ছে, তার সাথে আমরাও অনেক সময় কাটাচ্ছি একসাথে। সূর্য ডোবা, ফুচকা খাওয়া, নদীর পাড়ে হাঁটা, দেখতে দেখতে আমাদের দূরে যাওয়ার সময় চলে এসেছে। আমাকে কি ময়মনসিংহ যেতে হবে পড়তে, আর তুর্য রাজশাহীতে থাকছে, রাজশাহী মেডিকেলে। আজ আমি অনেক দিনের জন্য শেষ দেখা করতে এসেছি আমার অবনীর সাথে।
রাতে অনেক কেঁদেছি, ফলস্বরূপ চোখ লাল। কী রে অবনি, দাঁড়িয়ে আসিস আর তোর চোখ ফোলা? রাতে ঘুমাসনি? নতুন ফ্রেন্ডের জন্য ওখানে অনেক মজা করবি বলে, তাই না? তুই কেন ঘুমাসনি তুর্য? আমি তো তোকে একটু একটু করে হারিয়ে ফেলার ভয়ে। তুই তো জানিস আমি তোকে কতটা। থাক, ওসব বাদ দে। আমিও তোকে বলেই বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিলাম। তুই খুব বড় শিকারী রে তুর্য। তা না হলে এই অবনীকে বলেই তুর্যের বুকে ইচ্ছে মতো কিল মেরে চলছি। যে যার মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এখন আমাদের পড়া প্রায় শেষের পথে। আজ খুব বৃষ্টি হচ্ছে, আর আমার পিচ্চি পরিটা বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে। আমার জন্য ভিজতে পারে না, আজ একটু ভিজাই যায়। ফোন দেই, হ্যালো পিচ্চি পরি, একটু তোমার ম্যাচের ছাদে যাও তো, আজ আমার বৃষ্টি বিলাস করব, বেশি ভিজবা না, মনে থাকবে তো? আর প্রতিটা ফোঁটা মনে করো আমিও মনে করব প্রতিটি ফোঁটা তুমি, বেশি ভিজবে না, এসে ফোন দিবা। কাল পিচ্চি পরির জন্মদিন, এবার নতুন কিছু করতে হবে। সকালে ফোন অফ করে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। 3টায় পৌঁছালাম, তারপর আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমার জন্মদিনে একবারও তুর্য আমায় উইশ করলো না। আমিও ফোন দিব না। এখন রাত 10টা হয়ে গেল, তাও উইশ করলো না। এত রাতে আবার কে ফোন করছে? দেখি তুর্য কলিং। হ্যালো। একটু নিচে নামো না প্লিজ প্লিজ প্লিজ, জানি কষ্ট হবে, তবুও ম্যানেজ করো। দেখছি বলে রেখে দিয়ে ম্যানেজ করে নিচে আসলাম। দেখি হাদারাম আমার পছন্দের সাদা শার্ট আর জিন্স প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। পিচ্ছে পড়ি, চোখটা একটু বুঝো তো। বলি চোখ বুঝলাম। এবার খোলো। খুলে দেখি আমার চারপাশে জোনাকিরা তাদের অপরূপ যাতনা দেখাচ্ছে। আমি তো হা হয়ে উপভোগ করছি। পিচ্ছে পরিটা মুখ বুঝো, নইলে জোনাক মুখে ঢুকে যাবে। এই জন্য আমায় উইশ করনি না? বিকেলে এসেছি, এইগুলো করতে দেরি হয়ে গেল। আর কাল তো একেবারে চলে যেতে হবে, পড়া তো শেষ। আমার আর পিচ্ছে পরির জন্মদিন ভালো করে আমরা কাটাবো। আজ তুর্যের জন্মদিন, তাই নেভি ব্লু কালারের শাড়ি পরেছি, হাতে নীল চুড়ি, হালকা মেকআপ নিয়ে বেরিয়ে পড়লাম। দূর থেকে দেখি হাদারাম দাঁড়িয়ে আছে, নেভি ব্লু পাঞ্জাবি পরা। কিরে, তোকে বলিনি যে আটা মাখবি না? তুই তো এমনিতে আটার বস্তা। চল রিক্সায় ঘুরবো আজ। রিক্সা কিছু দূর যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়। তুর্য আমায় ঢেলে ফেলে দেয়। অনেক পরে আমার সেন্স ফেরে। আমি তুর্যকে খুঁজতে থাকি। মা বলল যে ও আইসিইউতে আছে। আমি ছুটে গেলাম ভাঙা হাত নিয়ে। আমি পাশে বসে কান্না করছি। কখন যে চোখের পানি ওর মুখে পড়ছে আমার খেয়াল নেই। কে যেন ভাঙা গলায় বলছে যে, আমি স্যালাইন আর খাবো না। কাঁদছিস কেন? আমার কিচ্ছু হয়নি। তুই এমন কেন করলি? নিজে বিপদের মুখে পড়লি আমায় বাঁচিয়ে। আমি বারবার এমন করব, কারণ আমি যে তোমাতে বিভোর, সারা জীবন তোমাতে বিভোর থাকতে চাই। থাকিও। আমিও যে তোমাতে বিভোর থাকবো সারা জীবন ভোর। সবাই দোয়া করুন আমরা যেন সুস্থ হয়ে বিয়ে করতে পারি। আপাতত বিদায়। ধন্যবাদ সবাইকে। রাতে নাকি তোমাদের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, বলে না তো? সকালবেলা খাবার টেবিলে বসতেই বাবা কথাটা বলল। গত রাতে আমার 6ষ্ঠ সেমিস্টারের রেজাল্ট বের হয়েছে, কিন্তু রেজাল্ট এমন আহামরি হয়নি যে সবাইকে বলবো। কি হলো, বললে না তো রেজাল্টের কি অবস্থা? বাবা আবার বলে উঠল, খাবারের আগেই যেন পেট এখন ভরা ভরা মনে হচ্ছে। বাবা, 3.21 পেয়েছি। কিছুক্ষণের জন্য নীরবতা পালিত চলছে। এটাই স্বাভাবিক, কারণ আমার গত প্রথম 3 সেমিস্টারের রেজাল্টই 3.50 এর ওপরে ছিল। বাহ, বেশ তো। তা লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ার নাকি লেবার হওয়ার চিন্তা করছো, কোনটা? এখানে চুপ থাকাই ভালো। দিন দিন মানুষের উন্নতি হয়, আর তোমার তো দেখছি অতি উন্নতি হয়ে চলেছে। রেজাল্ট এমন হওয়ার কারণটা কি শুনি? বাবা সরি, আগামীতে ভালো করবো ইনশাল্লাহ। বাবা আর কিছু বলল না, খাওয়া শেষ করে উঠে চলে গেল। আমি চুপচাপ খেয়েই রুমে চলে আসলাম। রুমে আসতেই নীলার ফোন আসলো। কপালটা ভালো যে বাবার সামনে থাকাকালীন ফোনটা দেয়নি। আপাতত কথা বলার ইচ্ছে নেই, তাই ফোনটা কেটে দিলাম। কিন্তু নীলা আবার ফোন দিল। ফোন কেটে দেওয়ার পরও ফোন দিচ্ছ কেন? আমার বাবুটা কি আমার উপর রেগে আছে নাকি সোনা? ন্যাকামি বন্ধ করো তো। এই বাবু সোনা ডাকতে ডাকতে সত্যিকারের বাবু সোনা বানাই ফেলছো। এখন তো মনে হচ্ছে জানুয়ারি মাসের শিশু শ্রেণীতে আমার ভর্তি হতে হবে। কি সব বলছো বাবু? আর একটাবার বাবু ডাকলে কিন্তু নিজের বাবুর নাম ভুলিয়ে দিব। দেখ, রাগ দেখিয়ে ফোনটাই কেটে দিলাম।
নীলা দেখতে হেব্বি কিউট, তাই রিলেশন করলাম। কিন্তু এতই ন্যাকা যে আমাকে বাবু ডাকতে ডাকতে সত্যিকারে বাবু বানিয়ে ফেলেছে। চতুর্থ সেমিস্টারে ও আমাকে প্রপোজ করে, আর আমিও কখনো রিলেশন করিনি, তাই প্রপোজ অ্যাকসেপ্ট করি। যেদিন থেকে রিলেশনে গেলাম ওই দিন থেকেই আমার ঘড়ির কাঁটা উল্টো দিকে শুরু করলো। এই মেয়ে কিছু পারে আর না পারে, দূর থেকেও দেখে দেখে লিখতে পারে। নীলা ব্রিলিয়ান্ট না হলেও ওর চোখ দুটো হেব্বি ব্রিলিয়ান্ট। আমরা তো একই ক্লাসের স্টুডেন্ট। 2 দিন মোবাইল অফ রাখলাম, আর কলেজেও যাইনি। সারাদিন ঘরবন্দি হয়ে কাটিয়েছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা সহজ বলে তাদের একটাবার প্রোগ্রামেন্সি অ্যান্ড ডিজাইন অফ স্ট্রাকচার 2 এই বই দুটো পড়তে দেওয়া উচিত, তাহলে সব পাকনামি বের হয়ে যাবে। গত 2 দিন পর কলেজে পা দিতেই খেলাম এক ধাক্কা। অবশ্য ইচ্ছে করে নয়, তবে কোনো একজন পিছন থেকে দৌড়ে যাচ্ছিল, তাই ধাক্কা দিয়ে গেল। তাকিয়ে দেখলাম ছোট ব্যাচের কোনো মেয়ে। ওই মেয়ে দাঁড়াও। মেয়েটি পিছন ফিরল। ধাক্কা দিয়ে গেলে, কিন্তু সরি বললে না। আসলে আমার ল্যাব ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি ক্লাস শেষ করে এসে আপনাকে সরি বলে যেতাম। কি? আমি মেয়ের কথায় পুরো শক, আর মেয়ে সেই দৌড়ে চলে গেল। এই প্রথম কোনো মেয়ে কলেজে আমার সাথে এমন করলো। ভাবলাম মেয়েটার পিছু নেই, কিন্তু মেয়েটার দৌড়ের গতি আমার চিন্তার গতির থেকে ফাস্ট, তাই আর মেয়েটাকে পেলাম না। আমি আমার ক্লাসে গেলাম। ওয়াটার অ্যান্ড রিসোর্স সাবজেক্টে ক্লাস চলছে। আমি পিছনের দরজা দিয়ে চুপচাপ গিয়ে বসলাম। ক্লাসে মনোযোগ দেওয়ার আগে নীলাকে খুঁজতে লাগলাম। আমি তো ভাবলাম মেয়েটা হয়তো 2 দিনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আপাতত নীলা তৃতীয় সারির একটা চেয়ারে বসে ক্লাসের ভালো ছাত্র তুষারের সাথে কথা বলায় ব্যস্ত। সত্যি কথা বলতে এটা দেখে কেন যেন কষ্ট হয়নি। কোনো এক বড় ভাই বলেছে, যদি তোমাকে কেউ ভালোবাসে আর সে যদি হারিয়ে যায় তাহলে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু যদি তোমার সাথে কেউ প্রেমের নাটক করে আর প্রয়োজন শেষ ওর নাটকও শেষ করে চলে যায়, তাহলে মনে করো তুমি মুক্ত বিহঙ্গে সুখ পাবে। আমিও হয়তো মনে সুখ পাচ্ছি, তবে বেচারা তুষারের জন্য কষ্ট হচ্ছে, কারণ ওরেও কয়েকদিন পর পর বাবু ডাকতে ডাকতে একদম বাবু বানিয়ে ছাড়বে। ক্লাসটা শেষ করে আমি কলেজটা শুধু শুধু ঘুরতেছি, ওই ধাক্কা মেয়েটাকেই খুঁজতেছি, কারণ ওর থেকে আমি একটা সরি পাওনা আছি, এটা যে নিতে হবে, কিন্তু কোথাও খুঁজেই পাচ্ছি না। এভাবে কয়েকটা দিন চলে গেল। একদিন কলেজের লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম। প্রায় 2 ঘন্টা হলো পড়ছি। হঠাৎ পাশের সিটে একটা মেয়ে বলে উঠল, আচ্ছা, আপনাকে দেখে কলেজের বড় ব্যাচের স্টুডেন্ট লাগছে, আমাকে কি এই রচনামূলক প্রশ্নটা বুঝিয়ে দিতে পারবেন? হুম। বইটার দিকে তাকিয়ে উত্তর দিলেও ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে পড়লো, আরে এটা তো সেই মেয়ে। আমি কোনো কথা না বলে চুপচাপ ওকে ওর সমস্যা বুঝিয়ে দিলাম। তারপর আবার নিজের পড়ায় মনোযোগ দিলাম। মেয়েটা লাইব্রেরি থেকে বের হলে না হয় কথা বলবো। পড়ার মাঝে দিয়ে কখন যে সময় চলে গেল খেয়ালই ছিল না। এমনকি পাশে থেকে মেয়েটাও চলে গেল, এটাও বুঝতে পারিনি। দ্যাট, মেয়েটার নাম তোও জানা হলো না। তবে মেয়েটা অতিরিক্ত পড়ে। এত বই পড়ে কি হবে বুঝি না। রাতে ছাদে বসে গিটার বাজাচ্ছিলাম, তখনই মেয়েটার কথা মাথায় আসলো। অচেনা অজানা এক মেয়ে, তবু ওর প্রতি আমার এত কৌতূহল কেন? ওই মেয়েকে এত জানতে মন চায় কেন? কেনই বা মনে পড়ছে ওর কথা? আচ্ছা, ওই মেয়ে তো সম্ভবত আমাকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বই থেকে প্রশ্ন বুঝিয়ে দিতে বলেছিল। আরে ওইটা তো সিভিল ডিপার্টমেন্টের 3rd সেমিস্টারের বই। তাহলে কি মেয়েটা সিভিল ডিপার্টমেন্টের 3rd সেমিস্টারের স্টুডেন্ট? ইয়াহু, কত ব্রিলিয়ান্ট! আমি একটু মাথা খাটিয়েই বের করে নিলাম। কালকেই ওর ক্লাসে গিয়ে ওর নামটা জেনে আসবো। সিভিলের প্রতিটা ব্যাচের স্টুডেন্ট আমাদের 7ম সেমিস্টারের স্টুডেন্টদের চেনে, কারণ আপাতত আমরাই কলেজের বড় ভাই। আমি কলেজে এসেই প্রথম নোটিশ বোর্ড থেকে সিভিলের 3rd সেমিস্টারের রুটিনটা নিলাম। এরপর সময় অনুযায়ী বুঝলাম ওরা এখন 2য় তলার 5 নং রুমে আছে। আমিও চুপচাপ ওই রুমের সামনে চলে গেলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন ক্লাস শেষ হয়। প্রায় 20 মিনিট ক্লাস শেষে ওদের ক্লাস শেষ হলো। ক্লাস টিচার চলে যাওয়ার পর ওরাও বের হচ্ছে, কারণ এখন নিচতলায় ওদের ল্যাব ক্লাস। সবাই বের হওয়ার মাঝে ওই মেয়েটাকেই চোখে পড়লো। মেয়েটা পিছনে ছিল, তবে একা, তাই ডাক দিলাম, এই যে সাদা লালের 3 পিসের ধাক্কা মেয়ে। মেয়েটা একদম দাঁড়িয়ে গেল, তারপর আমার দিকে ফিরে তাকালো। আমাকে বলছেন? তুমি ছাড়া আর কেউ তো আমাকে ধাক্কা দেয়নি। ও, তো আমাকে ডাকলেন কেন? সরি আর ধন্যবাদ আপনার থেকে পাই, নিতে আসলাম। হায় রে, আমি তো বলছি ক্লাস শেষে আপনাকে দেব। ও, এখন তো ক্লাস শেষ হলোই। ধ্যাৎ, এই ক্লাস নয় তো, এই সেমিস্টারের সব ক্লাস শেষ হওয়ার কথা বলছি। এখন যদি সরি বা ধন্যবাদ নিয়ে কথা বলি তাহলে আমাদের বন্ধুত্ব হবে, আর এরপর প্রেম, তারপর বিয়ে, আর তারপর বাচ্চা। ওই থামো, তুমি মেয়ে নাকি রেলগাড়ি? আমি আসলাম কিসের কথা বলতে, আর তুমি কি থেকে কই নিয়ে গেলে? হুম আচ্ছা, তুমি বুঝি সায়েন্সের স্টুডেন্ট থেকে ডিপ্লোমাতে যাচ্ছ? হুম কিন্তু কিভাবে বুঝলেন?
আপনার কথা শুনে, কারণ সায়েন্সের স্টুডেন্ট একটু মেন্টাল। কি বললেন? এত রাগ দেখানোর কিচ্ছু হয়নি। সায়েন্সের স্টুডেন্ট বেশি ঘুমকাতুরিও হয়, আর সেই টাইপের অগোছালো। ওই, এভাবে আপনি সায়েন্সকে নিয়ে কিছু বলতে পারেন না। পারি, 100 বার পারি, কারণ আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। ওকে। ইস, আমার ল্যাব ক্লাস লেট হয়ে গেল। যাও, কিন্তু নামটা তো বলে যাও। যেভাবে আমি কিসে পড়ে জেনে নিলেন, সেভাবে নামটাও জেনে নিন, তবে নিজের পড়াশোনার ফাঁকি না দিয়ে। পাগলি। দৌড়াতে দৌড়াতে কথাগুলো বলে গেল। আমি আর লেট না করে অফিস রুমে গেলাম, আর সিভিলের 3rd সেমিস্টারের খাতা বের করলাম। যেহেতু আমি সিভিলেরই স্টুডেন্ট, তাই কোনো সমস্যা হয়নি। নামের সাথে নাম্বার ফ্রি, এই বছরের গার্লফ্রেন্ড, আর বাপে মানলে বউ। রাতে পড়ার টেবিলে বসে ম্যাডাম মনুর কথা মনে পড়ছে, কারণ ওর নাম মনু, তাই ফোনটা দিয়েই দিলাম। হ্যালো, কে বলছেন? বাবা, কত পড়তে পারো বলো তো? কে বলছেন সেটা বলেন। প্রশ্নের উত্তর দিতে হয়, উল্টা প্রশ্ন করতে নেই। যাকে আজ বললে পারলে নামটা জেনে নিতে। আমি তো নামের সাথে নাম্বারটাও নিয়ে নিলাম। বাহ, তো এটা কি ফোন দেওয়ার টাইম? তাহলে কখন ফোন দিব বলে দাও। আপনিই বলেন কখন ফোন দিতে চান। সকালে দিই 7টায়, ওই সময় আমি ঘুম থেকে উঠবো। না, আমি 5:30টায় ঘুম থেকে উঠি, পড়তে বসি। কথা বললে সমস্যা। ও আচ্ছা, 9টা থেকে 2টার ভেতর তো তুমি কলেজেই থাকবে, তখন তো আবার ক্লাস আছে। তাহলে দুপুর 3টায় দেই। না, তখন আমি ঘুমাবো। তাহলে বিকেলে দেই। তখন পড়তে বসবো। তাহলে রাতে দেই। এই যে পড়তাছি। তাহলে কখন দিব? আপনি বলেন কখন দিতে চান। না থাক, তুমি পড়ো, আমি ঘুমাই। রাজ সাহেব, একটু পড়াশোনায় সিরিয়াস হন, নয়তো আর এত সকাল সকাল না ঘুমিয়ে ঠিক 11:30টায় ঘুমিয়ে পড়বেন। এখন রাখি। ওয়েট, তুমি আমার নাম জানলে কেমন করে? বাই। এক প্রকার রহস্য রেখেই ফোনটা কেটে দিল। আজব একটা মেয়ে। ওকে জানতে হলে হয়তো ওর অজানার মাঝেই এই আমিটাই হারিয়ে যাবে। না, এখন একটু পড়তে বসি। অনু তো বললই পড়ার জন্য সিরিয়াস হতে। সকালে ঘুম ভাঙতেই নিজেকে পড়ার টেবিলে আবিষ্কার করলাম। মানে আমি পড়তে পড়তে একদম ঘুমিয়ে পড়েছি। এরপর কলেজে গিয়ে নিয়মিত ক্লাস, আর অনুর পাশে বসে লাইব্রেরিতে বই পড়া চলছে। যদিও মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে থাকি, তবুও অনু বোঝে না। আজব পাবলিক। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল, আর আমাদের বিদায় অনুষ্ঠানও চলে আসলো। 8ম সেমিস্টারে তো ইন্টার্নের জন্য কলেজে থেকে চলে যাব, তাই বিদায় অনুষ্ঠান এবারই। কলেজটাকে কত সুন্দর করে ছোটরা সাজিয়েছে। আমাদের ব্যাচের সবাই সাদা রঙের টি শার্ট পরলাম, এবং প্রতিটা টি শার্টে নিজেদের স্বাক্ষর করলাম। কত আনন্দ, কিন্তু ভেতরটা ফেটে যাচ্ছে। সবাই রং মাখামাখির পর আমি সবার থেকে একটু আলাদা হয়ে এসে দাঁড়ালাম। হঠাৎ পিছন থেকে কেউ এসে গালে রং লাগিয়ে দিল। পিছনে ফিরে দেখি অনু। তবে ওরে আজ বেশ লাগছে। এই প্রথম কলেজ ড্রেস বাদে শাড়িতে দেখলাম। রাজ সাহেবের বুঝি মন খারাপ? জানি না, তবে 4 বছর যাদের সাথে কাটালাম তাদের আর দেখবো না, এটা ভেবে কষ্ট হচ্ছে। এটা কিন্তু বাস্তবতা, সবাইকে মানতে হবে। হুম। আচ্ছা, তা রাজ সাহেব, আপনার 7ম সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি কেমন? চলে একরকম। কি বলেন এসব? জানেন না এই সেমিস্টারের থেকে 25% নম্বর যোগ হবে? হুম। শুধু আপনি এমন বাজে লেখাপড়া করলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আপনাকে কম করে হলে 3.80 এর উপর রাখতে হবে। আমাদের ভবিষ্যৎ মানে? বুদ্ধু, আপনি তো দেখছি অযথাই 7ম সেমিস্টারে চলে এসেছেন। একটু মাথা খাটালেই বুঝে যাবেন। অনু আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল। অনেকটা রহস্য নিয়ে আমাদের শব্দটা বলে গেল। হায় রে মনু, আমি এত ভালোবাসা কই রাখমু? আমি আর একা একা না থেকে সবার সাথে মাস্তিতে যোগ দিলাম। সবাই সবাইকে রং মাখালাম। এক পর্যায়ে নীলাকেও বন্ধু হিসেবে মাখাতেই হলো। আজ খবর পাইছি নীলার নাকি তুষারের সাথেও ব্রেকআপ হয়েছে। মেয়েটার যে আরও কতজনের সাথে রিলেশন হবে সে নিজেও হয়তো জানে না। এর মাঝে 7ম সেমিস্টার শেষ হলো। এখন বন্ধুরা পছন্দ অনুযায়ী জায়গায় ইন্টার্নি করার জন্য অ্যাপ্লিকেশন করছে। 7ম সেমিস্টার গত সেমিস্টার থেকেও খুব ভালো গেছে। ভালো একটা রেজাল্টের আশা করা যায়। তবে পরীক্ষার মাঝে অনু আমাকে নিচ থেকে ফোন দিয়ে বক বক করতো, আর বলতো এত পড়াশোনা করলে মাথা নষ্ট হবে, তাই মাঝে মাঝে একটু আমার সাথে কথা বলবে। তবে কথা বলা শেষ করে আবার পড়তে বসবে। ওরে বাবা, কি তার শাসন! যা হোক, আশা করি রেজাল্টটা ভালো হবে। রেজাল্টের পরই যদি ভালো হয়ে যায় বাবাকে বলে দিব ওর কথা। দেখা যাক কি হয়। আপাতত আপনারা বিদায় হন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের কোনো দিনে। ধন্যবাদ সবাইকে।